ওয়েলকাম স্টুডেন্ট। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। জানোই আজ একটি দুর্যোগের মধ্যে দিয়ে আমরা যেতে চলেছি। হয়তো তোমরা যখন এই ভিডিওটি পাবে তখন হয়তো প্রচুর বৃষ্টি বা ঝড় এটা শুরু হয়ে যাবে, কারণ একটা নিম্নচাপ ঘনীভূত হয়েছে আমাদের বঙ্গোপসাগরে। সবাই তোমরা সেটা জানো। তার জন্য একটু সাবধানে থেকো, ভালোভাবে থেকো। এরকম কোনো রিস্ক হয়ে যায় এরকম কোনো জায়গায় যেও না, ঠিক আছে? যেটা বলার ছিল যে অনেকদিন পর আমার ভিডিওটা এলো। অনেকেই তোমরা কমেন্ট করেছো, টেলিগ্রাম গ্রুপে পার্সোনালিও করেছো। বিশ্বাস করো, আমি একদম সময় পাইনি। আমি সময় পাইনি, কারণ বিভিন্ন দিকে অনেকগুলো কোচিং ইনস্টিটিউটের সঙ্গে আমি যুক্ত, অ্যাজ ওয়েল অ্যাজ স্কুল রয়েছে। হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন কারণবশত আমি কিন্তু তোমাদের ভিডিও দিয়ে উঠতে পারিনি। তার জন্য কালকে আমাদের একটি মিটিং হলো এসওই বাংলায়। মিটিংয়ের ফলে সেখানে একটা ঠিক হলো যে আমাদের সাইমেলটেনিয়াসলি আমাদের একটা ক্লাস 12-এর আগুন ব্যাচটাও চলছে। বুঝতে পারছো তো? ওটা পেইড একটা ব্যাচ আমরা করেছি। তোমাদেরটা তো এমনি ফ্রি, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওগুলো। এবার দেখো, পেইড ব্যাচে কিন্তু আরো বেশি আমাদের ফোকাস সেখানে অবশ্যই রাখতে হচ্ছে। তার জন্য ওখানেও টাইম দিতে হচ্ছে। তার জন্য একটা টাইম শিডিউল আমাদের করা হলো, যাতে তোমাদের অন্তত রেগুলারলি সপ্তাহে একটা করে অন্তত ভিডিও যেন অন্তত বায়োলজিতে আমি দিতে পারি, সেটা আমি চেষ্টা করব। এর মধ্যে প্রচন্ড ব্যস্ততার জন্য আমি দিতে পারিনি, ঠিক আছে? সেটা আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে তোমাদের সামনে ভিডিওটা রাখছি। সেটা হলো মিওসিস। যেহেতু তোমাদের এমসিকিউ বেসড কোশ্চেন হবে এবছর, অর্থাৎ এই বছর থেকে, অর্থাৎ সেমিস্টার 1-এ যে তোমাদের এমসিকিউ বেসড কোশ্চেন হবে, সেখানে আমরা যেই জায়গাগুলো প্রয়োজন সেই জায়গাগুলোতে আমরা ফোকাস করছি। খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করছি 1 ঘন্টার মধ্যে এই পুরো মিওসিসটাকে তোমাদের সামনে ক্লিয়ার করা। ঠিক আছে, তাহলে কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না, চলে আসছি আমরা আমাদের ক্লাসে। তাহলে আজকে তোমাদের জন্য এটাই আমাদের কোষ বিভাজনের শেষ পার্ট, সেটা হলো মিওসিস বিভাজন। সেই মিওসিস বিভাজনটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। চলো, ভালো কথা, আরেকটা জিনিস একটু বলে দিই। সেটা হলো যে এই কোষ বিভাজন রিলেটেড যে এমসিকিউ তোমাদের আমি দেবো বলেছিলাম, সেটা কিন্তু তোমাদের এখন আমি টেকনিক্যাল গ্রুপের সাথে একটু কথা বলে নিই। সেটা তোমাদের অ্যাপে বা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে, সেটা তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করে নেবে। আর বাকি এমসিকিউ সিরিজ আমাদের আসতে চলেছে ক্লাস 11-এর, যেমন ম্যাথসে হচ্ছে, অন্যান্য সাবজেক্টেও যেরকম চালু হয়েছে ঠিক সেরকমভাবে বায়োলজিতেও আমি চালু করব। ঠিক আছে, কারণ এই অল্প সময়ের মধ্যে যতটা আমি একা সম্ভব হবে আমার, ততটাই তোমাদের সামনে রাখবো, এবং সেখান থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে, এটুকু কথা দিতে পারি। চলো, তাহলে যেটা শুরু করছে সেটা হলো মিওসিস কোষ বিভাজন। এটা ওয়ান শট হবে, একদিনের মধ্যে সেটা আমরা পুরোপুরিভাবে তোমাদের প্রিপেয়ার করব। এর বাইরে থেকে কোশ্চেন আসবে না। কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, এর ভেতর থেকেই কোশ্চেন আসবে। যা আসবে তোমরা সেটা করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে সবার প্রথমে যদি আমরা শুরু করে দিই মিওসিস বিভাজন দিয়ে, তাহলে মিওসিস বিভাজনের কে আবিষ্কার করেছিলেন, নামকরণ কি, এটা আমরা আমাদের ফার্স্ট ভিডিও আমার যেটা রাখা হয়েছিল সেল ডিভিশনের পার্টে, ওটা দেখে নাও। 1 নম্বর ক্লাসে আমরা সেটা বলে দিয়েছিলাম। অনেকগুলো বিজ্ঞানীদের অবদান আমরা দেখে নিয়েছিলাম কোষ বিভাজন সম্পর্কিত। আজকে তাই ওইসব দিকে আসছি না, ডাইরেক্ট যেটা চলে আসছি সেটা হলো মিওসিস বিভাজনের। ডাইরেক্ট যেটা আসবো সেটা হলো মিওসিস বিভাজন সম্পর্কিত কিছু ওর বৈশিষ্ট্যাবলী সম্পর্কে আমরা জানব। মিওসিস বিভাজনের কি কি বৈশিষ্ট্য, দেখো সবার প্রথমে যেটা আসবে সেটা হলো মিওসিস বিভাজনকে আমরা বলে থাকি হ্রাস বিভাজন। মিওসিস বিভাজনকে কি বলা হয়? হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন। হ্রাস বিভাজন বা এটাকে বলা যেতে পারে রিডাকশন ডিভিশন। কেন এটাকে আমরা রিডাকশন ডিভিশন বলছি? ছোটবেলা থেকেই তোমরা পড়ে এসছো, ক্লাস 10-এও তোমরা কনসেপ্টটা তোমরা জানো। কেন বলছি? তার কারণ হলো, এক্ষেত্রে আমরা জানি, ধরো এটা একটা কোষ, এক্ষেত্রে আমরা জানি এটা একটা কোষ। এই কোষের এটি হলো নিউক্লিয়াস। তাহলে এটা হলো জনন মাতৃকোষ। তাহলে একটা জনন মাতৃকোষ আমি নিয়ে নিলাম, এটি হলো 2n। আর যেই কোষে মিওসিস হয় সেই কোষকে আমরা কি বলে থাকি? সেই কোষকে আমরা বলে থাকি মিওসাইট। অর্থাৎ যেই কোষে, যেই জনন মাতৃকোষগুলিতে মিওসিস সম্পন্ন হবে সেই সকল কোষকে আমরা বলবো মিওসাইট। ওকে, তাহলে কেন এটাকে আমরা রিডাকশনাল ডিভিশন বলছি? দেখো, তাহলে মিওসিস বিভাজনটা একটা কিন্তু দুবারের বিভাজন, দ্বিবিভাজন বলতে পারি, বা দ্বিবিভাজন বলাটা ভুল হচ্ছে, দুবার বিভাজন। তার মানে প্রথমবার ঘটবে কি মিওসিস 1। মিওসিস 1 হলো মিওসিস 1-এ এই জনন মাতৃকোষটা বিভাজিত হয়ে এখান থেকে দুটো অপত্য দিল, এখান থেকে ওরা কি দিল?
দুটো অপত্য দিল। এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা কিন্তু হয়ে যায় হ্যাপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ অর্ধেক হয়ে যায়। তারপরে আবার যে দ্বিতীয় মিওসিস, যেটাকে বলে থাকি আমরা মিওসিস 2, এই মিওসিস 2 এর ফলে আমরা কি দেখতে পাবো, প্রতিটি কোষ আবার পুনরায় বিভাজিত হয়ে দুটি করে অপত্য দেবে। তার মানে এরকম একটি ঘটনা আমরা পেয়ে যাব, এরকম একটি ঘটনা আমরা দেখতে পাবো, যেখানে প্রতিটি কোষই কিন্তু হবে হ্যাপ্লয়েড প্রকৃতির। এই হ্যাপ্লয়েড প্রকৃতির এখান থেকে আমরা পেয়ে যাব কি, এখান থেকে আমরা পেয়ে যাব জনন কোষ বা গ্যামেট। তাহলে এই চারটি কি হবে, চারটি হবে অপত্য জনন কোষ, অপত্য জনন কোষ বা যেটাকে বলতে পারি গ্যামেট। তাহলে এখান থেকে আমরা গ্যামেট পেয়ে গেলাম। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম, কেন এটাকে হ্রাস বিভাজন বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, তার কারণ হলো জনন মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা সেটা হলো 2n ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি কি মিওসিস বিভাজন হওয়ার ফলে তার ক্রোমোজোম সংখ্যা হয়ে যাচ্ছে অর্ধেক। অর্থাৎ যেহেতু ক্রোমোজোম সংখ্যা কমে যায়, সেহেতু এই বিভাজনটাকে আমরা বলে থাকি হ্রাস বিভাজন। তাহলে হ্রাস বিভাজন কেন, তার কারণ হলো এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা, এক্ষেত্রে বলতে পারি কি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এক্ষেত্রে অপত্যে ক্রোমোজোম সংখ্যা যেহেতু অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 2n থেকে সেটি হয়ে যায় n, সেহেতু এই বিভাজনটাকে আমরা বলবো হ্রাস বিভাজন। ঠিক আছে, তাহলে 2n কার মধ্যে ছিল, 2n কিন্তু ছিল মিওসাইটে ছিল। এই মিওসাইট থেকে যে গ্যামেট তৈরি হলো, সেই গ্যামেটটা হয়ে গেল n প্রকৃতির, সেহেতু এই বিভাজনটাকে আমরা বলবো হ্রাস বিভাজন। এই হ্রাস বিভাজনের প্রচুর তাৎপর্য রয়েছে। কোনো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা বজায় রাখতে এই হ্রাস বিভাজনের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তার জুড়ি মেলা ভার। ওটা ছাড়া কিন্তু ক্রোমোজোম সংখ্যা কিন্তু আমাদের কখনোই কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকতো না, যদি এই হ্রাস বিভাজন না হতো। তাহলে হ্রাস বিভাজন কি করে, প্রথমে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক করে দেয়, তারপরে নিষেক কি করে, সে ক্রোমোজোম সংখ্যাটাকে পুনরায় একই জায়গায় নিয়ে আসে, অর্থাৎ ধ্রুবক তৈরি করে। মানে ব্যাপারটা এরকম, ধরো নিয়ে নিলাম পিতা, এটা মনে রাখো, এখানে হলো মাতা। তাহলে পিতার দেহে ক্রোমোজোম সংখ্যা 46টি, মাতার দেহে ক্রোমোজোম সংখ্যা 46টি। এবার পিতার দেহ থেকে তৈরি হলো শুক্রাণু, পিতার দেহ থেকে তৈরি হলো শুক্রাণু এবং মাতার দেহ থেকে তৈরি হলো ডিম্বাণু। এগুলো সব গ্যামেট, জনন কোষ, ডিম্বাণু তৈরি হলো। তাহলে শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা হলো 23টি, ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা হলো 23টি। তাহলে ক্রোমোজোম সংখ্যা প্রথমে কমিয়ে দেয় কে, ক্রোমোজোম সংখ্যা কমিয়ে দিচ্ছে কিন্তু মিওসিস, ক্রোমোজোম সংখ্যা কমিয়ে দেয় কিন্তু মিওসিস। ঠিক আছে, মিওসিস। তাহলে ক্রোমোজোম সংখ্যা কে কমাবে, মিওসিস কমাবে। আর মিওসিস কখন ক্রোমোজোম সংখ্যা কমায়, গ্যামেটোজেনেসিসের সময়। কখন কমাবে, গ্যামেটোজেনেসিস, অর্থাৎ গ্যামেট উৎপাদনকালে ক্রোমোজোম সংখ্যা রিডিউসড হয়ে যাবে। তারপরে কি হবে, এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হবে। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে আমরা কি পাবো, আমরা পাবো নিষিক্ত ডিম্বাণু, যাকে বলা হয়ে থাকে জাইগোট। জাইগোটের ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় কত, জাইগোটের ক্রোমোজোম সংখ্যা হয়ে যায়, শুক্রাণুর যা ক্রোমোজোম সংখ্যা 23টি এবং ডিম্বাণুর যা ক্রোমোজোম সংখ্যা 23টি, দুটো মিলে হয়ে যায় 46টি ক্রোমোজোম সংখ্যা, যেটা তার বাবা এবং মায়ের ক্রোমোজোম সংখ্যা। অর্থাৎ এক্ষেত্রে নিষেকের মাধ্যমে কিন্তু পুনরায় ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক হয়ে যায়। তাহলে আমাদের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে গেলে দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, একটি হলো গ্যামেটোজেনেসিস বা মিওসিস, আর একটি হলো নিষেক। এই দুটো পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাদের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। তাহলে বলতে পারি এর মাধ্যমে কি হয়, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, এটা মাথায় ঢুকিয়ে নাও। ঠিক আছে, তোমরা তো অনেক জায়গাতেই পড়েছো মিওসিস, বাট আমি একটু অন্যরকম ভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ঠিক আছে, এটা সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে সবার প্রথমে আমরা দেখবো হ্রাস বিভাজন একে কেন বলা হয়ে থাকে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার আই থিঙ্ক। এবার যেটা চলে আসবো, সেটা হলো তোমাদের পরীক্ষার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা কি জানো তো, সেটা হলো এর পরের পার্টে আসছি। সেটা হলো মিওসিস বিভাজনের স্থান, মিওসিস কোথায় ঘটে, বা বলতে পারে যে মিওসিস বিভাজন তুমি পর্যবেক্ষণ করছো, পর্যবেক্ষণ করার জন্য তুমি কি ধরনের স্যাম্পল নেবে বা কি ধরনের
কোষ নিচ্ছ বা কি ধরনের কলা নেবে। ঠিক আছে, তাহলে আমরা নিয়ে নিচ্ছি মিওসিস পর্যবেক্ষণ। আমরা দেখতেই পেলাম যে এটা মূলত গ্যামেট উৎপাদনের সময় বা রেণু উৎপাদনের সময় হয়ে থাকে। তাহলে মিওসিস পর্যবেক্ষণ করার জন্য আমরা কি বেছে নেব? ঠিক আছে, তাহলে মিওসিস পর্যবেক্ষণ করার জন্য আমরা নিতে পারি যে উদ্ভিদ দেহে মিওসিস এবং প্রাণী দেহে মিওসিস। ঠিক মাইটোসিসে বলেছিলাম উদ্ভিদ দেহে মিওসিস আমরা পর্যবেক্ষণ করব, ঠিক একইভাবে আমরা পর্যবেক্ষণ করব প্রাণী দেহে মিওসিস। ঠিক আছে, তাহলে এই দুটো পর্যবেক্ষণের জন্য আমরা কি বেছে নেব? চলো দেখো, তাহলে উদ্ভিদ দেহে মিওসিস যদি আমরা স্টাডি করতে হয় তাহলে আমরা মূলত কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি অ্যান্থার বা যেটাকে বলে থাকি পরাগধানী। তাহলে উদ্ভিদ দেহে মিওসিস স্টাডি করার জন্য আমরা নেব পুষ্প মুকুলের, ভালো করে মনে রাখবে, পুষ্প মুকুলের। ঠিক আছে, পুষ্প মুকুল মানে পুষ্প মুকুল কথার অর্থ কি? কুড়ি। ঠিক আছে, পুষ্প মুকুলের অপরিণত পরাগ ধানী, এটা আমরা ব্যবহার করব, বা যেটাকে বলবো আমরা ইমম্যাচিওর অ্যান্থার। ইমম্যাচিওর অ্যান্থার এখানে ব্যবহার করা হয়, যেটা আমরা খুব ভালোভাবে মাইক্রোস্কোপের তলায় বুঝতে পারি যে কিভাবে মিওসিসটা সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, আর প্রাণীদের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি টেস্টিস অফ গ্রাস হপার, অর্থাৎ ঘাস ফড়িং। গ্রাস হপার তোমরা দেখেছো যে যেই ফড়িংগুলো হয় সবুজ সবুজ বর্ণের এবং মূলত ঘাসের গায়ে বসে থাকে, তোমরা সামনে গেলেই সেটা লাফ দিয়ে অন্য জায়গায় চলে যায়। এই যে লাফিয়ে লাফিয়ে যে ফড়িংগুলো যায় সেই ফড়িংগুলোকে আমরা বলে থাকি ঘাস ফড়িং। সেই ফড়িংটা ধরে সেই ফড়িংয়ের থেকে শুক্রাশয়, ঘাস ফড়িংয়ের শুক্রাশয় বা টেস্টিস, তাদের যদি আমরা টেস্টিস নিয়ে স্টাডি করি, স্লাইড বানিয়ে যদি মাইক্রোস্কোপের তলায় দেখি, তাহলে আমরা দেখতে পাবো প্রাণী দেহে মিওসিস কিভাবে সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে উদ্ভিদ দেহে মিওসিস পর্যবেক্ষণ করার জন্য আমরা এই স্যাম্পল নেব। তাহলে তোমাদের যদি কোশ্চেন দেয় যে মিওসিস কোথায় ঘটে, এটা হলো আমরা পর্যবেক্ষণের জন্য আমরা কি কি নেব। তাহলে এর পরে যেটা আমরা দেখব মিওসিস কোথায় ঘটে। তাহলে মিওসিস আমরা জানি আমাদের নিশ্চয়ই দেহকোষে বা যেখানে আমাদের রয়েছে যেটাকে বলে থাকি সোমাটিক কোষ, সোমাটিক কোষে নিশ্চয়ই মিওসিস ঘটবে না। মিওসিস কোথায় ঘটবে? যেখানে গ্যামেট তৈরি হচ্ছে বা রেণু তৈরি হচ্ছে। তাহলে মিওসিস আমরা বলতে পারি মূলত যদি প্রাণীদের ক্ষেত্রে কোথায় ঘটবে, প্রাণীদের ক্ষেত্রে যেখানে ডিম্বাণু এবং শুক্রাণু উৎপন্ন হচ্ছে সেখানে ঘটবে। ঠিক আছে, তার মানে তাহলে যদি দেখে নি মিওসিস প্রাণীদেহে কোথায় ঘটে, প্রাণীদেহে কোথায় সম্পন্ন হবে মিওসিস, আমরা বলতে পারি আমাদের যে জনন গ্রন্থি অর্থাৎ শুক্রাশয়, শুক্রাশয়ের মধ্যে একটি কোষে ঘটবে, সেটাকে বলতে পারি আমরা প্রাইমারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইট এর মধ্যে ঘটবে। প্রাইমারি স্পারমাটোসাইট কিন্তু একটা মিওসাইট 2n। আর ডিম্বাশয়ের কোথায় ঘটবে? তাহলে শুক্রাশয়ের মধ্যে যদি এখানে ঘটে তাহলে আমরা দেখব ডিম্বাশয়ের কোথায় ঘটে, যেটাকে বলে থাকি আমরা প্রাইমারি উসাইট। এই প্রাইমারি উসাইটেও কিন্তু সম্পন্ন হবে প্রাণীদেহে। কি ঘটবে? প্রাণীদেহে কিন্তু ঘটবে তোমার মিওসিস। তাহলে শুক্রাশয়ের মধ্যে কোথায় ঘটছে? প্রাইমারি স্পারমাটোসাইট। আর ডিম্বাশয়ের মধ্যে কোথায় ঘটবে? প্রাইমারি উসাইটে। ঠিক আছে, তাহলে শুক্রাশয়ের মধ্যে প্রাইমারি স্পারমাটোসাইটে মিওসিস হয়ে সেখান থেকে ওরা কি দেবে? সেখান থেকে ওরা দেবে শুক্রাণু এবং এর পরবর্তী ধাপে প্রাইমারি উসাইট বিভাজিত হয়ে সেখান থেকে দেবে ডিম্বাণু। ঠিক আছে, যারা হবে হ্যাপ্লয়েড প্রকৃতি। ঠিক আছে, এটা হলো। এবার যদি আমরা উদ্ভিদ দেহে দেখে নিই, উদ্ভিদ দেহে কোথায় ঘটবে? পুংরেণু মাতৃকোষ এবং স্ত্রী রেণু মাতৃকোষ। তাহলে এবার যদি আমরা দেখে নিই উদ্ভিদ দেহে, বানান ভুল হয়ে গেছে, উদ্ভিদ দেহে কোথায় সম্পন্ন হবে? পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে। তাহলে মেল পার্টটাকে কি বলা হয়ে থাকে উদ্ভিদদের? সেটাকে বলা হয়ে থাকে স্ট্যামেন। স্ট্যামেনের মধ্যে কি রয়েছে? স্ট্যামেনের মধ্যে রয়েছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, অর্থাৎ আমরা বলতে পারি পুং রেণুস্থলীর। ঠিক আছে,
আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি পুং রেণুস্থলীর পুং রেণু মাতৃকোষ সেখানে ঘটবে। এটা ঘটবে পুং রেণু মাতৃকোষ। এটাকে ইংরেজিতে বলা হয় পোলেন মাদার সেল, পিএমসি। কি বলা হয়? পিএমসি, নট টিএমসি, তৃণমূল কংগ্রেস নয়, এটা হলো পিএমসি। এর পুরো নাম হলো পোলেন মাদার সেল। এটাও কিন্তু এক রকমের মিওসাইট, 2n হলো বাবা। আর পুং রেণুস্থলী হলো। এবার কি হবে? স্ত্রী রেণুস্থলী। স্ত্রী রেণুস্থলী, এই স্ত্রী রেণুস্থলীর মধ্যে কি থাকবে? স্ত্রী রেণু মাতৃকোষ। এর মধ্যে থাকবে স্ত্রী রেণু মাতৃকোষ। এই স্ত্রী রেণু মাতৃকোষকে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি এমএমসি। এমএমসির পুরো নাম মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর মাদার সেল। এই মেগাস্পোর মাদার সেলও হয়ে থাকে 2n প্রকৃতির। এর মধ্যে মিওসিস বিভাজন সম্পন্ন হচ্ছে এবং সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি পাচ্ছি? সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি স্ত্রী রেণু এবং পুং রেণু। অর্থাৎ এই যে পিএমসি বিভাজিত হয়ে সেখান থেকে কি দেবে? এখান থেকে দেবে পোলেন, বা আমি পোলেনই লিখছি, পরাগ রেণু দেবে, পোলেন দিচ্ছে। আর এই মেগাস্পোর মাদার সেল এখান থেকে কি দেবে? এখান থেকে দেবে এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী। এখান থেকে দেবে ভ্রূণস্থলী দেবে, ঠিক আছে, উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে পোলেন বা পরাগ, পরাগ রেণু, পোলেন বা রেণু বলতে পারি। এই রেণু হলো হ্যাপ্লয়েড প্রকৃতির। ঠিক একইভাবে ভ্রূণস্থলী বা যেটাকে বলে থাকি স্ত্রী লিঙ্গধর, সেটাও কিন্তু হ্যাপ্লয়েড প্রকৃতির। এটাকু আমরা দেখে নিলাম। এর পরের পার্টে আসবো। এর পরের পার্টে মিওসিসের ক্ষেত্রে, মিওসিসের ক্ষেত্রে মাতৃকোষটি দুবার বিভাজিত হয়। আমরা বলতে পারি মাতৃকোষটি কবার বিভাজিত হচ্ছে? মাতৃকোষটি দুইবার বিভাজিত হয়, এটা মনে রাখবো। তাহলে ডাবল ডিভিশন, এটা কিন্তু দুইবার বিভাজিত হয়। সেই দুইবার বিভাজনটাকে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি মিওসিস 1 ও আমরা বলে থাকি মিওসিস 2। মিওসিস 1 এবং মিওসিস 2 এই দুটি ধাপে কিন্তু মাতৃকোষটি বিভাজিত হচ্ছে। এবার মিওসিসের ক্ষেত্রে যদি আমরা ওর কোষ চক্রে চলে আসি, ওর কোষ চক্রে আমরা কি দেখতে পাবো? মিওসিসের যদি কোষ চক্র দেখি আমরা দেখতে পাবো সবার প্রথমে আসবে জীবান দশা, ইন্টারফেজে জীবান দশা, জীবান দশার পরে আসবে এস দশা। দেখো কি দেখতে পাচ্ছি? সবার প্রথমে আসছে জীবান দশা, তারপরে আসছে কিন্তু এস দশা। হ্যাঁ, তাহলে কি আসছে বাবা? সবার প্রথমে জীবান দশা, তারপরে আসছে এস দশা। এস দশার পরে, এস দশার পরে কিন্তু G2 দশা অনুপস্থিত থাকে, বা থাকলেও খুব অল্প সময়ের জন্য থাকে। তাহলে যদি কোশ্চেন করে যে G2 দশা অনুপস্থিত কোন ধরনের বিভাজনের ক্ষেত্রে, আমরা বলবো মিওসিস বিভাজনের ক্ষেত্রে। তাহলে এস দশার পরপরই, এস দশার পরপরই কোষ কিন্তু প্রবেশ করে মিওসিস 1-এ। মিওসিস 1-এ প্রবেশ করলো। মিওসিস 1-এর পর একটা খুব অল্প সময়ের একটা ইন্টারভেল নেয়, সেই ইন্টারভেলকে আমরা বলে থাকি ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস দশা। ইন্টারকাইনেসিস দশার পর কোষ পুনরায় মিওসিস 2 বিভাজনে প্রবেশ করে এবং সেখান থেকে মিওসিস বিভাজনটা সম্পন্ন করে। ঠিক আছে, তাহলে জীবান দশা, এস দশা। এস দশায় কি হবে? এস দশায় হবে ডিএনএ দ্বিতকরণ। ডিএনএ দ্বিতকরণ ঘটবে। ঠিক আছে, তাহলে ডিএনএ দ্বিতকরণ ঘটলো। আর কি ঘটবে? ডিএনএ দ্বিতকরণ ছাড়াও এখানে আরেকটা জিনিস এখানে আমরা মাথায় রাখবো, সেটা কি? আরেকটা হলো সেন্ট্রোজোমের দ্বিতকরণ। সেন্ট্রোজোমের দ্বিতকরণ, এটা মনে রাখবো। ঠিক আছে, এই দুটো ঘটে। G2 নেই, G2 অনুপস্থিত কোষ চক্রের ক্ষেত্রে, মিওসিসের ক্ষেত্রে। এবার মিওসিস 1-এ তো আমরা জানি কি না হচ্ছে না হচ্ছে। মিওসিস 1-এর একটি ইম্পর্টেন্ট ঘটনা কি? মিওসিস 1-এই কিন্তু ক্রোমোজোম সংখ্যাটি অর্ধেক হচ্ছে। মিওসিস 1-এ কি হচ্ছে? ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হচ্ছে। তার জন্য এক্ষেত্রে আমরা বলতে পারি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। এক্ষেত্রে আমরা কি বলতে পারি? ক্রোমোজোম সংখ্যা মিওসিস 1-এ কি হচ্ছে? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। হলো, তার জন্য এটাকে অ্যাকচুয়ালি এই স্টেজটাকেই আমরা ট্রুলি বলতে পারি রিডাকশন ডিভিশন। মনে থাকবে, এটাকেই আমরা ট্রুলি বলছি রিডাকশন ডিভিশন। আর এখানে কি ঘটছে? এখানে আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, যেটাকে বলে থাকি ক্রসিং ওভার। ক্রসিং ওভার এবং রিকম্বিনেশন ঘটে। অর্থাৎ
রিকম্বিনেশন, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে জীবের মধ্যে যে বৈচিত্র্যতা, জীবের মধ্যে যে বিভেদ, এই বিভেদের কারণ কিন্তু মিওসিস মানে ঘটে থাকা ক্রসিং ওভার। ইন্টারকাইনেসিস, এই ইন্টারকাইনেসিস দশা খুব অল্প সময়ে, কিছু মাইক্রোসেকেন্ডের একটি দশা, এটাকে একটা ইন্টারভেল দশা বলতে পারি, ঠিক আছে? এটা হলো ইন্টারকাইনেসিস। এখানে কি হচ্ছে, এখানে মূলত আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ হয়। তাহলে এখানে এই দশার কাজটা কি, এই দশায় আরএনএ ও প্রোটিন তৈরি হয়, খুব যেই প্রোটিনগুলো মিওসিস 2 তে লাগবে। আরএনএ ও প্রোটিন সংশ্লেষ, আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়, কিন্তু মাথায় রাখবে ডিএনএ দ্বিতীয়করণ ঘটে না, মনে রাখবে ডিএনএ সংশ্লেষ বা ডিএনএ দ্বিতীয়করণ কখনোই ঘটবে না। তার মানে ডিএনএ দ্বিতীয়করণ মিওসিসের ক্ষেত্রে জাস্ট একবারই ঘটছে, সেটি কোন দশায়, সেটি কিন্তু এস দশায়, অনলি ওয়ান টাইম, মনে রাখবো অনলি ওয়ান টাইম ডিএনএ, অনলি ওয়ান টাইম ডিএনএ সিনথেসিস, ঠিক আছে? একবার কিন্তু ঘটবে ডিএনএ সিনথেসিস বা ডিএনএ ডুপ্লিকেশন। যদি থাকে তোমার কাছে ডিএনএ 2C পরিমাণ, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 4C পরিমাণ ডিএনএ, ঠিক আছে? এই 4C নিয়েও কিন্তু কাজ শুরু করছে। তাহলে ইন্টারকাইনেসিস হলো ডিএনএ দ্বিতীয়করণ ঘটে না। আর এখানে কি ঘটে, আর এখানে সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমের দ্বিতীয়করণ, সেন্ট্রোজোম যেটা তোমার এস ফেজে দ্বিতীয়করণ হয়েছিল যার, সেটা আবার পুনরায় এখানে সেটা আবার রেপ্লিকেট করে। আর মিওসিস টু বলতে পারি এটা এক প্রকারের সমবিভাজন, অর্থাৎ আগের স্টেজে যে হ্যাপ্লয়েড অপত্য তৈরি হয়েছিল, সেই হ্যাপ্লয়েড অপত্যটা মিওসিস 2 এর মাধ্যমে বিভাজিত হয়ে সেখান থেকে হ্যাপ্লয়েড আরো সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য তৈরি করে। তার মানে এটাকে অনেকটা বলতে পারি ইকুয়েশনাল ডিভিশন, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? এই হয়ে গেল মিওসিসের কোষ চক্র, এটা কিন্তু খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এরপরে যেটা চলে আসবো মিওসিসের বিভিন্ন ধাপে চলে আসি। তাহলে মিওসিসের কি কি ধাপ রয়েছে, চলো তার আগে দেখো মিওসিসের ধাপে যদি চলে আসি আমরা, তাহলে আমরা হেডিং দিয়ে দিলাম এখানে মিওসিস। তাহলে মিওসিস দুটি ধাপে সম্পন্ন হচ্ছে, ভালো কথা। তাহলে এক্ষেত্রে ক্রোমোজোমের বিভাজন বা ক্রোমোজোম উৎপাদন দ্বিতীয়করণ সেটা একবার ঘটছে, কিন্তু কোষের বিভাজন দুবার সম্পন্ন হচ্ছে। ক্রোমোজোমের বিভাজন একবার, কিন্তু কোষের মধ্যে থাকা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন সেটা ঘটছে কিন্তু দুবার, এটা মনে রাখবো। তাহলে মিওসিসের ক্ষেত্রে মিওসিসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি, একটাকে বলছি মিওসিস 1 আর একটিকে বলছি আমরা মিওসিস 2। চলো দেখে নি। তাহলে আমরা বলছি মিওসিস 1, আরেকটিকে আমরা বললাম মিওসিস 2। এই দুটো ভাগে ভাগ করছি, মিওসিস 1 এবং মিওসিস 2, ঠিক আছে? তাহলে মিওসিস 1 এবং মিওসিস 2। এবার এই মিওসিস 1 এ ভালো করে বোঝো, মিওসিস 1 এর মধ্যে কি ঘটবে, মিওসিস 1 এর মধ্যে ঘটবে ক্যারিওকাইনেসিস, আর এর মধ্যে কি ঘটবে, সাইটোকাইনেসিস। ঠিক একইভাবে মিওসিস 2 এর ক্ষেত্রে যেটা ঘটবে সেটিও হলো আমাদের তোমার কি বলে ক্যারিওকাইনেসিস, আরেকটি ঘটবে সাইটোকাইনেসিস, ঠিক আছে? সাইটোকাইনেসিস ঘটলো, ক্যারিওকাইনেসিস ঘটলো, এক্ষেত্রেও ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস ঘটছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে যে 4টি দশা রয়েছে, এখানেও একই রকম ভাবে বলছি। সবার প্রথমে হবে প্রোফেজ 1, তারপরে কি হবে, তারপরে হবে মেটাফেজ 1, তারপরে হবে টেলোফেজ 1। এই মেটাফেজের পর টেলোফেজ হয়, সব ভুলভাল লিখছি। অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1, এবং কি বলতে পারি আমরা, টেলোফেজ 1। এবার এই 4টির মধ্যে সবচেয়ে দীর্ঘতম দশাটি হলো প্রোফেজ। এই প্রোফেজ 1টা হলো সবচেয়ে দীর্ঘতম, তার মানে এর মধ্যে সবচেয়ে বড় দশা কি, সেটা হলো
প্রোফেজ 1 দশা, দীর্ঘতম দশা। এই দশায় ক্রোমোজোমের আচরণের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? ক্রোমোজোমাল বিহেভিয়ার, মনে রাখবো, ক্রোমোজোমাল বিহেভিয়ার বা ক্রোমোজোমাল আচরণ, ঠিক আছে? ক্রোমোজোমাল আচরণ, ক্রোমোজোমটা কিভাবে অবস্থান করছে, ক্রোমোজোমের আচরণের ভিত্তিতে, ক্রোমোজোমের আচরণের উপর ভিত্তি করে এটিকে আমরা 5টি উপদশায় ভাগ করে থাকি। এটিকে আমরা কটি উপদশায় ভাগ করছি? এটিকে আমরা ভাগ করছি 5টি উপদশা। এই 5টি উপদশা বা সাবফেজ গুলো কি কি? এই 5টি উপদশা তোমরা জানো, অবশ্যই জানো। সেই 5টি উপদশা কি কি? লেপ্টোটিন, পরপর আমরা চলে আসব। তাহলে এটা আমি একটু অন্য কালার দিয়ে লিখি। তাহলে দেখো, নাম্বার ওয়ান হবে লেপ্টোটিন। তারপরে 2 নম্বর কি হবে? জাইগোটিন। স্তম্ভ ম্যাচিং তোমাদের যেটা এবছর অ্যাড হচ্ছে, সেই স্তম্ভ ম্যাচিং এ কিন্তু এই ধরনের কোশ্চেন পাবে। লেপ্টোটিন, জাইগোটিন, তারপরে হবে প্যাকাইটিন, 4 নম্বর হবে ডিপ্লোটিন, আর লাস্ট কি হবে? ডায়াকাইনেসিস। ঠিক আছে? তাহলে 5টি যে দশা বললাম, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এখানে দেখো ইম্পর্টেন্ট কি কি স্টেজ আমরা একটু দেখব। ঠিক আছে? তাহলে লেপ্টোটিন দশার ইম্পর্টেন্ট যে ঘটনা, লেপ্টোটিন দশার ইম্পর্টেন্ট ঘটনার মধ্যে যেটা সবার প্রথমে দেখবো সেটা হলো বোকে স্টেজ। এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট ঘটনা কি? এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট ঘটনা হলো বোকে স্টেজ। ফুলের তোড়ার মতো ক্রোমোজোমগুলোর বিন্যাস আমরা দেখতে পাই প্রাণী কোষের ক্ষেত্রে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এলিয়াম বা যেটাকে বলে থাকি এলিয়ামের ক্ষেত্রে বা লিলিয়াম, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের গঠন দেখতে পাই, সেটাকে আমরা বলছি সাইনেজেসিস। তাহলে বোকে স্টেজ এবং, দাঁড়াও লেখাটা একটু ছোট করে নি, এক সেকেন্ড। তাহলে এখানে ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখবো সেটা হলো বোকে স্টেজ প্রাণী কোষের ক্ষেত্রে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটাকে আমরা বলে থাকি সাইনেজেসিস। এটাকে বলবো আমরা সাইনেজেসিস, এটা মনে রাখবো আমরা। ঠিক আছে? জাইগোটিন, জাইগোটিনের ক্ষেত্রে যেটা খুব ভালো করে মনে রাখবে সেটা হলো, এখান থেকে এই টার্মগুলো মনে রাখবে, স্তম্ভ ম্যাচিং এর জন্য লাগবে। এই টার্মগুলো হলো সেটা কি বলতো? সবার প্রথমে যেটা দেখবো সেটা হলো, সবার প্রথমে যেটা লিখবো সেটি হলো সাইন্যাপসিস, জোট বাঁধে। তাহলে ক্রোমোজোম গুলো জোট বাঁধে কোন দশায়? সেটাকে বলবো আমরা সাইন্যাপসিস। তাহলে সাইন্যাপসিস ঘটছে কোন দশায়? সেটাকে আমরা বলবো জাইগোটিনের ক্ষেত্রে ঘটবে সাইন্যাপসিস। তারপরে আমরা কি দেখবো? তারপরে আমরা দেখবো সেটা হলো বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট কোন দশায় দেখা যায়? আমরা বলবো জাইগোটিনে দেখা যায়। ঠিক আছে? তারপর যেটা মনে রাখবো সেটি হলো আমাদের যে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স কোন দশায় দেখা যায়? আমরা বলবো জাইগোটিন দশায়। তাহলে সাইন্যাপসিসে হেল্প করে কোন কমপ্লেক্স? আমরা বলবো সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, দাঁড়াও এখানে একটু বানানটা ভুল হয়েছে, এনই, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স আমরা দেখতে পাই কোন দশায়? আমরা বলবো জাইগোটিন দশা। হয়ে গেল। প্যাকাইটিন, প্যাকাইটিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি মনে রাখবো? প্যাকাইটিনের ক্ষেত্রে ঘটবে ক্রসিং ওভার। না, সবার প্রথমে যেটা বলবো সেটা হলো রিকম্বিনেশন নোডিউল। রিকম্বিনেশন নোডিউল, রিকম্বিনেশন নোডিউল দেখতে পাই ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায়। আরেকটা কি? আরেকটা হবে রিকম্বিনেস উৎসেচক। রিকম্বিনেস উৎসেচক দেখা যায়, সে কি করে? রিকম্বিনেস উৎসেচক করবে ক্রসিং ওভার। এই টার্মগুলো শর্টে মনে রাখবো আমরা, হ্যাঁ, কারণ নাম শুনেই যেন মনে পড়ে যায় যে কোন দশায় কি কি ঘটে। হলো। তারপরে যেটা দেখবো সেটা হলো আমাদের ডিপ্লোটিন। ডিপ্লোটিনের ক্ষেত্রে আমরা কি দেখবো? কায়াজমা, এক্স আকারের যে গঠন,
এর ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো সেটা হলো কায়াজমা। তাহলে কায়াজমা গঠন আমরা কোন দশায় দেখি? আমরা বলবো ডিপ্লোটিনে দেখি। তারপর টার্মিনালাইজেশন শুরু হয় কোথায়? আমরা বলবো ডিপ্লোটিনে হয়। টার্মিনালাইজেশন কখন ঘটে? আমরা বলবো ডিপ্লোটিনে ঘটে। ঠিক আছে, এটা মনে রাখবো। আর ডায়াকাইনেসিসের ক্ষেত্রে যেটা কি, আর এক্ষেত্রে জানো তো একটা জিনিস বলেছি যে ডিসজাংশনও কিন্তু আস্তে আস্তে সরতে থাকে। অর্থাৎ ডিসজাংশনও কিন্তু এক্ষেত্রে সূচনা ঘটে ডিপ্লোটিনে, ডিসজাংশন। আর ডায়াকাইনেসিসের ক্ষেত্রে আমরা এটাই বলবো যে তোমার নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস অবলুপ্ত হয়। তাহলে এখান থেকে বলতে পারি নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস অবলুপ্ত হয়। অবলুপ্তি কোন দশায় ঘটবে? সেটা ঘটবে ডায়াকাইনেসিস। তাহলে এখানে আমরা কি করলাম, যে ইম্পর্টেন্ট যেগুলো উপদশাগুলো রয়েছে সেই উপদশাগুলো সম্পর্কে আমরা ওদের ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো আমি পাশে লিখে দিলাম। এবার সাইটোকাইনেসিস হবে। আমরা বলেইছিলাম যে অ্যানাফেজ চলাকালীন, অ্যানাফেজের শেষের দিকে বা টেলোফেজের প্রথমের দিকে শুরু হয়ে যায় সাইটোকাইনেসিস, এটা হলো। তারপরে এরপরে যে ক্যারিওকাইনেসিস হবে মিওসিস 2 এর, এক্ষেত্রেও যে ক্যারিওকাইনেসিস, সে ক্যারিওকাইনেসিসকে আমরা আবার সেই ক্যারিওকাইনেসিসকেও আমরা একই রকম ভাবে 4টি ভাগে ভাগ করব। এটা তুলনামূলকভাবে অনেকটাই সরল প্রোফেজ। প্রোফেজ 2, তারপরেরটাকে বলবো মেটাফেজ 2, তারপরে কি আসবে অ্যানাফেজ 2, এবং আসবে টেলোফেজ 2। এটি ঘটে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই 4টি দশায় ভাগ করছি আমরা ক্যারিওকাইনেসিসকে মিওসিস 2 এর। এই 4টি দশার, এই 4টি ভাগের পর আমরা দেখব সাইটোকাইনেসিস হলো এবং 4টি অপত্য তৈরি হয়ে থাকছে। এবার এখানে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও যে মেটাফেজ 1, মেটাফেজ 1 এবং অ্যানাফেজ 1 একটা জিনিস ভালো করে শোনো। অ্যানাফেজ 1 এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইভেন্ট তোমাদের এখানে আমি একটু বলবো, সেটা হলো ডিসজাংশন। অ্যানাফেজ 1 এর ক্ষেত্রে যেটি ঘটবে সেটা মাথায় রাখবে, ডিসজাংশন কিন্তু সম্পূর্ণ হয়। ডিসজাংশন পুরোপুরি ঘটে। ডিসজাংশন মানে কি? ডিসজাংশন মানে হলো যে সমস্ত ক্রোমোজোমগুলো জোড়া লেগেছিল সেটা একে অপরের থেকে বিচ্ছিন্ন হলো এবং সম্পূর্ণভাবে দুটো বিপরীত মেরুর দিকে চলে গেল। সেটা ঘটছে কোথায়? সেটা ঘটছে কিন্তু অ্যানাফেজ 1 এ, যেটাকে বলে থাকে ডিসজাংশন। এই ডিসজাংশনের ফলে কি গঠিত হয়? ডায়াড গঠিত হয়। ঠিক আছে, এই ডিসজাংশন এবং ডায়াড মনে রাখবে, ডায়াড কোন দশায় দেখতে পাই? সেটা আমরা বলবো অ্যানাফেজ 1 এ দেখতে পাই। এই হলো মোটামুটি আমাদের মিওসিসের মেইন ভাগগুলো। আর মেইন ইভেন্টসগুলো আমি এখানে লিখে দিলাম, বা বৈশিষ্ট্যগুলো আমি লিখে দিলাম, যেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তোমাদের কলম ম্যাচিং আসবে। ঠিক আছে, চলে আসবে আমরা পরেরটায়। দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো প্রোফেজ 1, যেটা হলো সবচেয়ে বড় দশা মিওসিসের। সেই প্রোফেজ 1 দশার যে 5টি উপদশা রয়েছে, সেই 5টি উপদশার চিত্রটা আমরা এখানে তোমাদের সামনে রেখেছি। দেখো, তাহলে ভালো করে লক্ষ্য করো। তাহলে সবার প্রথমে যে দশাটি দেখতে পাচ্ছ সেটা হলো লেপ্টোটিন। এটা এখানে লেখা রয়েছে, একটা লেখাটা একটু মুছে দিই, আমি বাংলায় লিখে দিই। প্রথম যেটাই সেটা হলো লেপ্টোটিন, তারপরে আসবে জাইগোটিন, তারপরে আসবে প্যাকাইটিন, তারপরে আসবে ডিপ্লোটিন, এবং সবার শেষেরটি হলো ডায়াকাইনেসিস। ছবি দেখে একটু তোমাদের বলে দিই। তাহলে এটা হলো লেপ্টোটিন, তারপরে আসবে জাইগোটিন, তারপরে আসবে কি প্যাকাইটিন, তারপরে ডিপ্লোটিন, আর লাস্ট কি হবে? লাস্ট হবে ডায়াকাইনেসিস। মনে রাখবো আমরা। ঠিক আছে, তাহলে 5টি যে প্রোফেজ 1 এর যে উপদশাগুলি, সেই উপদশাগুলি আমরা এখানে দেখে নিলাম।
তাহলে দেখো দেখতেই পাচ্ছ স্টেজেস অফ প্রোফেজ, তার মানে এটা কি, এটা হলো প্রোফেজ 1। তাহলে প্রোফেজ 1 এর যে উপদশাগুলি রয়েছে সেই উপদশাগুলো আমরা দেখছি। ক্লিয়ার? তাহলে প্রোফেজ 1 এর উপদশার মধ্যে সবার প্রথমে যেটা দেখো সেটা হলো লেপ্টোটিনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ইন্টারফেস দশায় যে ক্রোমোজোমগুলি ছিল, ইন্টারফেস দশায় যে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমাটিন জালিকাগুলি ছিল, সেই ক্রোমাটিন জালিকাগুলো এখানে কি হচ্ছে, ক্রোমাটিন জালিকাগুলো এখানে আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে। ক্রোমাটিন জালিকাগুলো ঘনীভূত হয়ে এরকম সরু সরু সুতোর মতো কিছু গঠন এক্ষেত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে? যদি আমরা নিউক্লিয়াসটাকে ভালো করে ফোকাস করি আমরা দেখতে পাচ্ছি সরু সরু সুতোর মতো এরকম কিছু গঠন আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ ক্রোমাটিন জালিকা ঘনীভূত হয়ে সরু সরু সুতোর মতো আকার ধারণ করে, লম্বাটে আকার ধারণ করে, সেটা হলো লেপ্টোটিন। হলো। এবার জাইগোটিনে আমরা কি দেখব, যে লেপ্টোটিনের যে ক্রোমোজোমগুলো ছিল সেই ক্রোমোজোমগুলো একটু ঘনীভূত হলো, ক্রোমোজোমগুলো একটু বেটে হলো এবং আর একটু মোটা হলো। ভালো করে মন দিয়ে শোনো কিন্তু, জাইগোটিনে কি হলো, ক্রোমোজোমগুলো দৈর্ঘ্যে কমলো এবং একটু মোটা হলো, পুনরায় আরো বেশি পরিমাণেও ঘনীভূত হলো। এরপরে যেটা দেখবো ওদের মধ্যে দেখো কি লেখা রয়েছে, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স ফরমেশন। অর্থাৎ ওদের মধ্যে কি তৈরি হলো, ওদের মধ্যে একটা রাইবো প্রোটিন, রাইবো নিউক্লিয় প্রোটিন ধর্মী একটি গঠন তৈরি হলো, যেই গঠনটা কি করছে, সমসমস্ত ক্রোমোজোম, সেই সমসমস্ত ক্রোমোজোমগুলোকে জোট বাঁধতে সাহায্য করছে। সমসমস্ত ক্রোমোজোমের জোট বাঁধার এই যে পদ্ধতি, এটাকে আমরা বলে থাকি সাইন্যাপসিস। এই সাইন্যাপসিসের সূচনা ঘটছে কার মাধ্যমে, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের মাধ্যমে। তাহলে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের মাধ্যমে কি ঘটছে, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের মাধ্যমে সাইন্যাপসিসের সূচনা ঘটছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যে দেখো এই সমস্ত ক্রোমোজোমের মাঝে একটা রাইবো নিউক্লিয় প্রোটিন ধর্মী একটি কমপ্লেক্স তৈরি হলো, যেটা ওদের জোট বাঁধতে সাহায্য করছে। প্যাকাইটিনে এবার কি হচ্ছে, প্যাকাইটিনের এই জায়গাটা যদি তোমরা লক্ষ্য করো যে এরকম এক্স আকারের একটি গঠন, যেখানে কি হবে, সমস্ত ক্রোমোজোমের যে ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটবে। খণ্ডাংশের বিনিময় ঘটা মানে কি, মানে ব্যাপারটা এরকম, তুমি এবং তোমার পাশে থাকা বন্ধু তোমরা হ্যান্ডশেক করছো, হ্যান্ডশেক করার পরে যখন তোমরা হাতটা ছাড়াচ্ছ দেখতে পাচ্ছ ওর দুটো আঙুল তোমার হাতে লেগে গেল এবং তোমার দুটো আঙুল ওর হাতে লেগে গেল, ব্যাপারটা এরকম। অর্থাৎ একটা ক্রোমাটিডের কিছু অংশ তার অপর নন সিস্টার ক্রোমাটিডে চলে গেল, আবার ওর কিছু অংশ আগেরটায় চলে এলো। অর্থাৎ নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের খণ্ডাংশের বিনিময়কেই আমরা বলছি ক্রসিং ওভার। এবার নন সিস্টার ক্রোমাটিডটা কি, আগে তোমাদের বলেছিলাম যে একটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড, আবার সমস্ত ক্রোমোজোমে আরেকটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড থাকবে। তাহলে যেই ক্রোমাটিড দুটো ভিন্ন ক্রোমোজোমের অংশ, সেই দুটো ক্রোমাটিডকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে? তার মানে দেখো, তার মানে এখানে কি গঠন ঘটলো। আর আরেকটা জিনিস বলি, এখানে দেখো, এখানে ক্রোমোজোমগুলো এই যে দশা, যেটা জাইগোটিনের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো জোটবদ্ধ ক্রোমোজোমকে আমরা বলে থাকি বাইভ্যালেন্ট। এটাকে বলে থাকি আমরা বাইভ্যালেন্ট, ক্রোমোজোমগুলোকে বলে থাকি বাইভ্যালেন্ট। ঠিক আছে? এবার এক্ষেত্রে এবার পরের যে দশাটি দেখবো প্যাকাইটিনে আমরা দেখতে পাবো এই যে বাইভ্যালেন্ট বললাম, অর্থাৎ দুটো ক্রোমোজোম সমস্ত ক্রোমোজোম জোট বেঁধে গেছে। এবার প্যাকাইটিনে আরো খুব ভালোভাবে আমরা দেখতে পাবো, সেটা হলো যে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি ভাবে বিভাজিত হয় এবং দুটো ক্রোমাটিড খুব সুস্পষ্টভাবে দেখা যায়। কোন দশায়? প্যাকাইটিন দশায়। এর ফলে এই সমস্ত যে ক্রোমোজোমস গুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে এবং ক্রসিং ওভার শুরু হচ্ছে এবং তাদের প্রতিটি ক্রোমাটিড গুলোকে সুস্পষ্টভাবে দেখা যাওয়ার জন্য এই যে দশা, এই দশায় ক্রোমোজোম গুলোকে আমরা বলে থাকি টেট্রাড। এই দশায় ক্রোমোজোম গুলোকে আমরা কি বলছি, এই দশায় ক্রোমোজোম গুলোকে বলা হয়ে থাকে টেট্রাড। তাহলে তোমাদের কোশ্চেন দিতে পারে যে টেট্রাড দেখা যায় কোন দশায়, আমরা বলবো প্যাকাইটিন দশায়। বাইভ্যালেন্ট দেখা যায় কোন দশায়, আমরা বলবো জাইগোটিন দশায়। আর বোকে স্টেজটা যদিও একটু পরেই তোমাদের বলছি, এখানে ভালোভাবে বলা নেই ছবিতে। বোকে স্টেজ কোন দশায় দেখা যায়, আমরা বলবো লেপ্টোটিন দশায়। এটা যদিও বোকে স্টেজ এখানে শো করেনি, একই রকম দেখিয়ে দিয়েছে, যাই হোক। এবার প্যাকাইটিনটা হলো, প্যাকাইটিনের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কি ঘটনা ঘটবে, আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার অর্থাৎ খণ্ডাংশের বিনিময় ঘটবে এদের মধ্যে। হলো। তারপরে দেখে নেবো ডিপ্লোটিনে কি হচ্ছে, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স দ্রবীভূত হয়। তাহলে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স যেটা কি করেছিল, জোট বাঁধতে সাহায্য করেছিল, সেই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স
এক্ষেত্রে কিন্তু দ্রবীভূত হবে। সাইনাপটোনিমাল কমপ্লেক্স যদি দ্রবীভূত হয়ে যায় তাহলে কি হবে, যেই ক্রোমোজোমগুলো একে অপরের সঙ্গে জোড়া লেগে গেছিল তাদের জোড়া অংশগুলো দ্রবীভূত হয়ে যাচ্ছে, মানে তারা একে অপরের থেকে মুক্ত হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। দেখো এখানের অংশটি কিন্তু দ্রবীভূত আর নেই, এটা কিন্তু খুলে গেল। কিন্তু এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো এক্স এর মতো একটা গঠন তৈরি করে রেখেছে। এক্স এর মতো গঠনটা কোথায় তৈরি হয়েছে? অ্যাট দ্য সাইট অফ ক্রসিং ওভার। যেখানে ক্রসিং ওভার ঘটেছে সেখানে এক্স আকারের একটি গঠন আমরা দেখতে পাই। সেই এক্স আকারের গঠনটাকে আমরা বলে থাকি কায়াজমা। তাহলে এক্স আকারের যে গঠন যেখানে ক্রসিং ওভার ঘটেছে সেটাকে আমরা বলছি কায়াজমা। হলো। তারপরে কি দেখবো? ডায়াকাইনেসিস। এছাড়াও আরেকটা জিনিস দেখবো, এই যে সাইনাপটোনিমাল কমপ্লেক্স গুলো তোমার দ্রবীভূত হয়ে গেল ডিপ্লোটিন দশায়, এর ফলে ওরা একে অপরের থেকে মুক্ত হয়ে গেল। ক্রোমাটিডস গুলো শুধুমাত্র যেখানে ক্রসিং ওভার হয়েছে সেই জায়গাটায় ওরা আটকে রয়েছে, শুধুমাত্র যেখানে ক্রসিং ওভার হয়েছে সেই জায়গাটাই কিন্তু ওরা আটকে রয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস কি ঘটবে, কায়াজমা অঞ্চলটাও আস্তে আস্তে খুলতে শুরু করে। এই যে খুলছে, খুলে যাওয়াটাকে আমরা বলে থাকি টার্মিনালাইজেশন। খুলে যাওয়াটাকে আমরা কি বলবো? খুলে যাওয়াটাকে আমরা বলে থাকি, ও বাবা অনেক মোটা হয়ে যাচ্ছে, তাহলে কোথায় লিখি? এখানেই লিখছি যে খুলে যাওয়াটাকে বলা হয়ে থাকে টার্মিনালাইজেশন। টার্মিনালাইজেশন সূচনা ঘটছে কিন্তু ডিপ্লোটিনে। ডায়াকাইনেসিসেও কিন্তু টার্মিনালাইজেশন চলতে থাকে এবং কি হয়, ওরা তোমরা মানে যে সমস্ত ক্রোমোজোম যাদের মধ্যে ক্রসিং ওভার ঘটেছে তাদের মধ্যে যে সাইনাপটোনিমাল কমপ্লেক্স বা কায়াজমা যে গঠনটি ছিল সেটা পুরোপুরিভাবে দ্রবীভূত হয়ে গেল এবং খুলে গেল টার্মিনালাইজেশনের ফলে। ডায়াকাইনেসিস। আর ডায়াকাইনেসিস আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি, ডায়াকাইনেসিসের শেষে দেখো যে নিউক্লিয় পর্দা আস্তে আস্তে কিন্তু অবলুপ্তি ঘটে এবং নিউক্লিয় লাস কিন্তু আর দেখা যায় না। ঠিক আছে? তাহলে নিউক্লিয় পর্দার অবলুপ্তি, তাহলে এখানে বলবো আমরা পর্দা ও নিউক্লিয় লাসের অবলুপ্তি। পর্দা ও নিউক্লিয় লাসের অবলুপ্তি ঘটছে কোন দশায়? আমরা বলবো লাস দশাটি, অর্থাৎ ডায়াকাইনেসিস দশায়। ঠিক আছে? এটা হলো আমরা জিস্ট করে দেখে নিলাম। এবার আমরা একটু পরের পার্টে আসছি। তাহলে পরের পার্টে যদি দেখে নিই সেটা হলো লেপ্টোটিন দশা। তাহলে লেপ্টোটিন দশায় আমরা কি দেখতে পাচ্ছি চলো একটু দেখে নেওয়া যাক। মেইন পয়েন্টস গুলো দেখবো। তাহলে লেপ্টোটিন দশায় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা জাস্ট চটপট একটু দেখে নিই। আমরা বলবো ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা কি করছে? ক্রোমাটিন জালিকার ঘটে ঘনীভবন। ঘনীভবন, এটাকে কি ধরনের ঘনীভবন? আমরা বলবো ডিহাইড্রেশনাল কন্ডেনসেশন। এটা বলেছিলাম কন্ডেনসেশন, অর্থাৎ জল বেরিয়ে গিয়ে তার আরো পেঁচাতে থাকে। ডিহাইড্রেশনাল কন্ডেনসেশন বা যেটাকে আমরা বলতে পারি স্পাইরালাইজেশন। বা যেটাকে আমরা বলতে পারি স্পাইরালাইজেশন। স্পাইরালাইজেশন, এই স্পাইরালাইজেশন ঘটবে। এই স্পাইরালাইজেশনের ফলে ক্রোমাটিন জালিকাগুলো কি হবে? দীর্ঘ সরু সুতোর মতো গঠন তৈরি করে। দীর্ঘ সরু সুতোর ন্যায় গঠন যুক্ত ক্রোমোজোম তৈরি হয়। কি তৈরি হলো? গঠনযুক্ত ক্রোমোজোম হলো। এবার এই ক্রোমোজোম গুলোকে কেমন দেখতে হয়? এই ক্রোমোজোম গুলো, ধরো এটা একটা ক্রোমোজোম, আবার ধরো এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোম গুলোকে অনেকটা এরকম দেখতে হয়। এবার ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর অসংখ্য পুঁতির মতো কিছু অংশ আমরা দেখতে পাই। ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর এরকম অসংখ্য পুঁতির মতো কিছু অংশ দেখতে পাই। এই অসংখ্য পুঁতির মতো অংশ, এই যে ক্রোমোজোম গুলো দেখতে পাই, এদের দৈর্ঘ্য বরাবর অসংখ্য পুঁতির মতো কিছু ঘনীভূত অংশ দেখতে পাই। সেই ঘনীভূত অংশগুলোকে আমরা বলে থাকি ক্রোমোমিয়ার। তার মানে এই যে পুঁতির ন্যায় গঠন, এই পুঁতির ন্যায় যে গঠন, এই পুঁতির ন্যায় গঠনগুলোকে আমরা বলে থাকি ক্রোমোমিয়ার। মনে রাখতে হবে, এটাকে আমরা বলবো ক্রোমোমিয়ার। এটা কিন্তু আমাদের যে নিউক্লিওজোম যেটা দেখেছিলাম না, বিটস অন স্ট্রিং স্ট্রাকচার, সেটা হলো এই গঠনটাই, পুঁতির ন্যায় গঠন আমরা দেখতে পাচ্ছি ক্রোমোমিয়ার। এরপর এই যে ক্রোমোজোম গুলো, ক্রোমোজোমের সজ্জা, এবার আমরা দেখে নেব এই ক্রোমোজোমগুলির সজ্জা রীতি, ক্রোমোজোমগুলি কিভাবে সাজানো থাকে।
তাহলে দেখে নাও ক্রোমোজোমগুলি, তাহলে এটা যদি হয় নিউক্লিয় পর্দা, এটি কি, এটি হলো নিউক্লিয়ার মেমব্রেন, ভালো করে বোঝো, এটি হলো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়ার পর্দা যেদিকে যেদিকে সেন্ট্রোজোম দুটো অবস্থান করছে, ভালো করে বোঝো, নিউক্লিয় পর্দার যেদিকে সেন্ট্রোজোম অবস্থান করছে, ঠিক আছে, নিউক্লিয় পর্দার যেদিকে সেন্ট্রোজোম অবস্থান করছে, এই যে সেন্ট্রোজোম গুলো তো অবস্থান করছে, আর এদের মধ্যে থেকে বিদীর্ণ হওয়া অ্যাস্ট্রাল রশ্মি এগুলো, তাহলে যেদিকে নিউক্লিয় পর্দার দিকে সেন্ট্রোজোম অবস্থান করে, এই দুটো কি, এই দুটো হলো সেন্ট্রোজোম। এটা তার মানে সেন্ট্রোজোম আছে মানে কোন ধরনের কোষ আমি এখানে বলছি, এটা কিন্তু আমি প্রাণী কোষের কথা বলছি, ঠিক আছে। তাহলে যেদিকে সেন্ট্রোজোম রয়েছে সেদিকে ক্রোমোজোমের একটা প্রান্ত এরকম ভাবে যুক্ত হয়ে থাকে, সেদিকে ক্রোমোজোমের একটি প্রান্ত যুক্ত হয়ে থাকবে এবং গঠনটা অনেকটা এরকম দেখাবে, ক্রোমোজোমের একটি প্রান্ত এরকম ভাবে যুক্ত হয়ে থাকে এবং অপর প্রান্তটি নিউক্লিয় পর্দার সঙ্গে যুক্ত থাকে না, মুক্ত অবস্থায় থাকে। তাহলে একটি প্রান্ত সেটা তোমার কি করছে, নিউক্লিয় পর্দার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এর ফলে মাইক্রোস্কোপের তলায় এটাকে খুব অনেকটা দেখায় ফুলের তোড়ার মতো। তার জন্য প্রাণী কোষের ক্ষেত্রে এর অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলে থাকি বোকে স্টেজ, এটাকে আমরা বলে থাকি বোকে স্টেজ। তাহলে বোকে স্টেজ প্রাণী কোষের ক্ষেত্রে দেখতে পাবো। এটি কে বলেছিলেন, বিজ্ঞানী ডার্লিংটন। কারা বলেছিলেন, কোন বিজ্ঞানী বলেছিলেন, আমরা বলবো ডার্লিংটন। ডার্লিংটন উনি এই আখ্যা দিয়েছিলেন বোকে স্টেজ, ঠিক আছে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই ধরনের গঠনটিকে আমরা কি বলে থাকি, আমরা যদি একটা উদ্ভিদ কোষ এঁকে নিই, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই ধরনের গঠন, তাহলে আমরা লিখে নিচ্ছি উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই ধরনের গঠনটিকে কি বলা হয়, যেটা একটু আগেই তোমাদের বললাম, সাইনেজেসিস, এটাকে আমরা বলবো সাইনেজেসিস বলা হয়ে থাকে। এক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এক্ষেত্রে যদি এটা হয় উদ্ভিদ কোষের ক্রোমোজোম, এক্ষেত্রেও নিউক্লিয়াস, তাহলে এক্ষেত্রেও আমরা এরকম একটি গঠন দেখতে পাবো, এটাকে বলবো আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে, সেটাকে বলবো আমরা সাইনেজেসিস, ঠিক আছে। বোঝা গেল উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সেন্ট্রোজোম থাকে না, হলো। তাহলে এটা কি, এটি হলো নিউক্লিয়াস উদ্ভিদ কোষের, আর এটা কি, এটা হলো ওর কোষ প্রাচীর উদ্ভিদ কোষের, সেল ওয়াল। আর এটা কি, এটা হলো নিউক্লিয়ার পর্দা। তাহলে নিউক্লিয়ার পর্দার এরকম ভাবে ক্রোমোজোম গুলো একত্রিত হয়ে থাকছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, এটাকে বলবো আমরা সাইনেজেসিস। আর আরেকটা কি দেখবো, সেন্ট্রোজোম গুলো একে অপরের থেকে পৃথক হচ্ছে এবং বিপরীত মেরুর দিকে গমন করা শুরু হচ্ছে। আর ওদের মাঝে কি বেরোচ্ছে, ওদের মাঝে কিন্তু অ্যাস্ট্রাল রশ্মি বেরোচ্ছে, ওদের মাঝে বেরোচ্ছে কিন্তু অ্যাস্ট্রাল রশ্মি বা অ্যাস্ট্রাল রেস নির্গত হচ্ছে। ওরা বিপরীত মেরুর দিকে গমন করছে এবং ওদের মাঝে অ্যাস্ট্রাল রশ্মিগুলো নির্গত হচ্ছে। এটি হলো আমাদের লেপ্টোটিন উপদশা। পরেরটাই চলে আসবো, পরেরটা যেটা দেখবো সেটা হলো জাইগোটিন। তাহলে এটি হলো জাইগোটিনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, জাইগোটিনের ক্ষেত্রে এটাই দেখবো। তাহলে সবার প্রথমে জাইগোটিনের ক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো ক্রোমোজোমগুলি, যে ক্রোমোজোমগুলো তৈরি হয়েছিল দীর্ঘ সরু সুতোর মতো, ক্রোমোজোমগুলি স্ফীত মানে একটু মোটা হচ্ছে, স্ফীত, স্থূল ও, তাহলে জিনিসটা মোটা হচ্ছে, স্থূল হচ্ছে এবং ওটা শর্টেনিং হয়, অর্থাৎ স্বল্প দৈর্ঘ্য, স্বল্প দৈর্ঘ্য বিশিষ্ট হয়, এটা আমরা মনে রাখবো। তারপরে কি মনে রাখবো, তারপরে এটাই মনে রাখবো যে এই দুটো কনসেপ্ট মনে রাখতে হবে, সাইন্যাপসিস, সাইন্যাপসিস ও বাইভ্যালেন্ট গঠন, সাইন্যাপসিস ও বাইভ্যালেন্ট গঠন, এই দুটো মনে রাখতে হবে। তাহলে দেখো ক্রোমোজোমস গুলো স্ফীত হচ্ছে এবং স্বল্প দৈর্ঘ্যের হচ্ছে, মানে জিনিসটা অনেকটা এরকম হয়ে যায়। ক্রোমোজোম গুলোকে আমরা এরকম ভাবে দেখে থাকি, সবগুলো ক্রোমোজোম আস্তে আস্তে স্বল্প দৈর্ঘ্যের হয়ে যায়, এরকম হয়ে গেল। আগেরটা ছিল সরু সুতোর মতো গঠন, সেটা আস্তে আস্তে এরকম গঠনে রূপান্তরিত হলো। তাহলে আগের গঠনটা কেমন ছিল, আগেরটা আমরা এরকম দেখালাম সরু সুতোর মতো গঠন, যার মধ্যে এরকম পুতির ন্যায় গঠন ছিল, এটাই আরো ঘনীভূত হয়ে পরবর্তীকালে এরকম ক্রোমোজোমে রূপান্তরিত হলো, ঠিক আছে।
তাহলে বাইভ্যালেন্ট কনসেপ্টটা কি? বাইভ্যালেন্ট কনসেপ্টটা তোমাদের যদি বোঝাই, তাহলে সমসমস্ত ক্রোমোজোম মানে যেই সকল ক্রোমোজোমের দৈর্ঘ্য, তাদের জিনের সজ্জারীতি, সেন্ট্রোমিয়ারের অবস্থান একই রকম হয়, তাদেরকে বলে থাকি আমরা বাইভ্যালেন্ট ক্রোমোজোম। তাদেরকে বলে থাকি সমসমস্ত ক্রোমোজোম। তাহলে এটা কি দুটো সমসমস্ত ক্রোমোজোম? সমসমস্ত ক্রোমোজোম, তাহলে এটা কি? তাহলে আমরা বলতে পারি সমস্ত ক্রোমোজোম। তাহলে সমসমস্ত ক্রোমোজোম এখানে কটি অবস্থান করছে? সমসমস্ত ক্রোমোজোম এখানে অবস্থান করছে দুটি। যেহেতু দুটি সমসমস্ত ক্রোমোজোম একে অপরের সঙ্গে জোট বাঁধে, সেহেতু আমরা জাইগোটিনে বাইভ্যালেন্ট গঠন পেয়ে থাকি। তাহলে জোটবদ্ধ সমসমস্ত ক্রোমোজোম দ্বয়কে তাহলে কি বলতে পারি? সমসমস্ত ক্রোমোজোম দুটিকে একত্রে কি বলবো? একত্রে আমরা বলবো বাইভ্যালেন্ট। এটা যেন মনে থাকে, ঠিক আছে? এটাকে বলবো আমরা বাইভ্যালেন্ট। এবার সমসমস্ত ক্রোমোজোমস গুলো একে অপরের কাছাকাছি আসে কিসের মাধ্যমে? তাহলে আবার যদি সমসমস্ত ক্রোমোজোম আমরা এঁকে নিই, এটা একটা সমসমস্ত ক্রোমোজোম, এটা আরেকটা সমসমস্ত ক্রোমোজোম। এক্ষেত্রে কিন্তু ক্রোমাটিড গুলোকে আলাদাভাবে সুস্পষ্টভাবে বোঝা যায় না। এদের মাঝখানে আমরা কি দেখতে পাই? একটা রাইবো নিউক্লিয় প্রোটিন ধর্মী একটি কমপ্লেক্স গঠিত হয়, যারা অনেকটা আঠার মতো কাজ করে এবং দুজনকে আকর্ষণ করে দুজনকে বেঁধে রাখে বা ধরে রাখে, ঠিক আছে? তাহলে এই যে আঠার মতো যে গঠনটা আমরা দেখাচ্ছি, যেটা কি করছে? সমসমস্ত ক্রোমোজোমকে ধরে রাখছে, এই গঠনটিকে আমরা কি বলছি? এই গঠনটিকে আমরা বলে থাকি, এই যে গঠনটি এদের মাঝখানে তৈরি হলো, এই গঠনটিকে আমরা বলে থাকি সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এটাকে বলে থাকি সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। ভালো কথা। এটা কি ধরনের কমপ্লেক্স? এটা এক ধরনের রাইবো নিউক্লিয় প্রোটিন। এটা এক ধরনের রাইবো নিউক্লিয় প্রোটিন ধর্মী একটি কমপ্লেক্স। আর এর ফলে দুটো ক্রোমোজোম জোট বেঁধে যাচ্ছে। জোট বেঁধে যাওয়ার পদ্ধতিকেই আমরা বলছি সাইন্যাপসিস। তাহলে সাইন্যাপসিস কি হলো? সাইন্যাপসিস হলো জোটবদ্ধ করার পদ্ধতি। তাহলে জোটবদ্ধ করার পদ্ধতিটাকে আমরা বলছি সাইন্যাপসিস। আর জোট বেঁধে যাওয়ার ফলে যে জোটবদ্ধ দুটি ক্রোমোজোম আমরা দেখতে পাই, তাদেরকে আমরা বলছি বাইভ্যালেন্ট, ঠিক আছে? তাহলে রাইবো নিউক্লিয় প্রোটিন ধর্মী একটি কমপ্লেক্স তৈরি হলো, যাকে আমরা বলছি সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এবার এই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, সেটা ভালো করে জানতে হবে, এটা এক ধরনের কি জিনিস অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে যেটা বলছি যে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, তাহলে যদি দেখে নিই, দাঁড়ো, এটাকে আমি একবারে এখানে স্ট্রাকচারটাই বলে দিই তোমাদের কি হচ্ছে। তাহলে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স যেটা বললাম, এটা কি বলেছিলাম? এটা বলেছিলাম রাইবো নিউক্লিয় প্রোটিন ধর্মী একটি, আরেকবার লিখছি, এটি রাইবো নিউক্লিয় প্রোটিন ধর্মী, বা অনেক জায়গায় পেয়ে যাবে যে শুধুমাত্র নিউক্লিয় প্রোটিন বলছে, সেটাও ধরতে পারি, নিউক্লিয় প্রোটিন ধর্মী হয়ে থাকে, ঠিক আছে? এর কি কি অংশ? এর মূলত আমরা তিনটি অংশ দেখব। তাহলে একটি কেন্দ্রীয় ঘন উপাদান, তাহলে লঙ্গিচুডানাল অংশ একটি থাকবে, লম্বালম্বি। আর কি থাকবে? আর থাকবে দুটি পার্শ্বীয় ঘন উপাদান। তাহলে দুটি পার্শ্বীয় ঘন উপাদান। আর থাকবে অসংখ্য ল্যাটারাল এলিমেন্টস, বা যেটাকে বাংলায় বলতে পারি, যেটাকে বলে অসংখ্য পার্শ্বীয় তন্তু, লিখে দিই সব থেকে ভালো, অসংখ্য পার্শ্বীয় তন্তু, বা যেটাকে বলা থাকে ল্যাটারাল এলিমেন্টস বা ল্যাটারাল এলিমেন্টাল ফাইবার্স, ঠিক আছে? ফাইবার্স, এটা কেমন দেখতে হয় দেখো। তাহলে থাকছে কি বললাম? সবার প্রথমে বললাম কেন্দ্রীয় একটি ঘন উপাদান থাকছে। তাহলে লম্বালম্বি এরকম একটা কেন্দ্রীয় ঘন উপাদান দেখব। তার দুপাশে আমরা দেখব এরকম লম্বালম্বি ভাবে অবস্থানকারী দুটি
পার্শ্বীয় ঘন উপাদান, এগুলো সবই কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায় আমরা পর্যবেক্ষণ করেছি। হলো, তাহলে এটা কি, এটি হলো কেন্দ্রীয় ঘন উপাদান। তাহলে কেন্দ্রীয় ঘন উপাদান কোনটা? এটি হলো কেন্দ্রীয় ঘন উপাদান। তাহলে দুটি পার্শ্বীয় ঘন উপাদান কোনটি? তাহলে এটি হলো দুটি, এটা একদিকের পার্শ্বীয় ঘন উপাদান, ওপাশেরটা হলো আরেকটি পার্শ্বীয় ঘন উপাদান। এবার এই কেন্দ্রীয়র সঙ্গে পার্শ্বীয়কে ভালো করে বোঝো, কেন্দ্রীয়র সঙ্গে পার্শ্বীয়কে যুক্ত করে রাখে এরকম অসংখ্য ল্যাটেরাল ফাইবার্স, এরকম কিছু তন্তু থাকে যারা কেন্দ্রের সঙ্গে পার্শ্বীয় ঘন উপাদানগুলোকে যুক্ত করে রাখে। সেটা কারা? সেটা হলো এরা, এটা এবং এটা, এগুলো হলো ফাইবার। অনেকটা দেখো দুটো মই যেন জোড়া লেগে গেছে, ঠিক আছে? এবার ভালো করে বোঝো, এবার যেটা আমরা দেখবো, অন্য একটা কালি নিলে সুবিধা হয়, এটা একটা নিই। এবার দেখবো তাহলে যে পার্শ্বীয় যে ঘন উপাদান, এই পার্শ্বীয় ঘন উপাদান কি করে? এই যে ক্রোমাটিড, একটা সমসমস্ত ক্রোমোজোমের ক্রোমাটিডের সঙ্গে যুক্ত হয়, আরেকটি পার্শ্বীয় ঘন উপাদান আরেকটি সমসমস্ত ক্রোমোজোমের ক্রোমাটিডের সঙ্গে যুক্ত হয়, এবং ক্রোমাটিডের সঙ্গে যুক্ত হয়ে দুজনকে একত্রিত করে, কাছাকাছি করে। হলো, তাহলে এইটা হলো আমাদের সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। তাহলে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের একটি আমরা গঠন দেখে নিলাম, এটি মনে রাখতে হবে। আর এখান থেকে আর সেরকম কিছু বলার নেই, এটুকুই জানতে হবে। আর এক্ষেত্রে যেটা দেখবো সেটা হলো যে অ্যাস্ট্রাল রশ্মি গঠন করে সেন্ট্রোজোমগুলো আরো অনেকটা দূরে সরে গেছে, বিপরীত মেরুর দিকে গমন করেছে, এটি হলো আমাদের জাইগোটিন। জাইগোটিনের পরে যেটা দেখবো সেটি হলো তোমার প্যাকাইটিন। তাহলে এটি কি? এটি হলো প্যাকাইটিন। চলো প্যাকাইটিনটা চটপট দেখে নিই। প্যাকাইটিনের ক্ষেত্রে যেটা মনে রাখবো সেটি হলো, প্যাকাইটিনের ক্ষেত্রে সবার প্রথমে যেটা দেখবো সেটা হলো টেট্রাড গঠন। সেটা আবার কি? টেট্রাড গঠনটা কি? আগের যে স্টেজে দেখেছিলাম আমরা কি সমস্ত ক্রোমোজোম গুলো এরম ভাবে জোট বেঁধে অবস্থান করছিল, এরম ছিল তো, এদের মাঝখানে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স তৈরি হলো, এটাকে বলেছিলাম আমরা বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট ছিল তো। এবার এই বাইভ্যালেন্টটা কি গঠন করবে? বাইভ্যালেন্টটা এবার টেট্রাড গঠন করবে। সেটা আবার কি? সেটা হলো এবার যে ক্রোমাটিডস গুলোকে এবার আলাদা করে আমরা ভালো করে দেখতে পাবো, এরম ভাবে দেখতে পাবো ক্রোমাটিডস গুলোকে। তাহলে ক্রোমাটিডস গুলো এবার বিচ্ছিন্ন হয়ে গিয়ে একে অপরের থেকে সুস্পষ্টভাবে এখানে আমরা দেখতে পাই। এদের মাঝখানে ঠিক একইভাবে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স আটকে রয়েছে, অর্থাৎ পার্শ্বীয় ঘন উপাদান এবং কেন্দ্রীয় ঘন উপাদানের মাধ্যমে এরা যুক্ত হয়ে রয়েছে। তাহলে টেট্রাড কেন বলছি? টেট্রাড মানে কটা ক্রোমাটিড দেখতে পাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে। তার মানে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি? এখানে আমরা পেয়ে যাচ্ছি চারটি ক্রোমাটিড। চারটি ক্রোমাটিডকে আমরা আলাদা করে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, চারটি ক্রোমাটিড। তার জন্য এই গঠনটিকে আমরা বলে থাকি টেট্রাড গঠন। ঠিক আছে? তাহলে টেট্রাড গঠন কেন? চারটি ক্রোমাটিডের জন্য। তাহলে একটা টেট্রাডে কতগুলো ক্রোমাটিড থাকে? চারটি ক্রোমাটিড থাকে। একটা টেট্রাডে কতগুলো ক্রোমোজোম থাকে? দুটো ক্রোমোজোম থাকে। তাহলে এরকম ভাবে মনে রাখবো, একটা টেট্রাডে কটা ক্রোমাটিড? আমরা বলবো চারটি ক্রোমাটিড। চারটি ক্রোমাটিড হলো। কটি ক্রোমোজোম? আমরা বলবো দুটি ক্রোমোজোম। এগুলো থেকে বিভিন্ন রকম অঙ্ক দিতে পারে, যে এই ক্রোমোজোম সংখ্যা হলে পরে এই দশায় কতগুলো ক্রোমোজোম সংখ্যা হবে, যেটা এটা যখন আমি এমসিকিউ তোমাদের রাখবো অনলাইনে তখন তোমাদের দেখাবো এটা। হ্যাঁ, যতটুকু পাচ্ছি আমি একা, ওয়ান ম্যান আর্মি, অনেকটা দূর থেকে আমাকে এখানে আসতে হয়। তার ফলে মানে আমিনুস স্যার যতটা তোমাদের ক্লাস দিতে পারবে সেটা কিন্তু আমার একার পক্ষে সেটা সম্ভব হবে না, কারণ আমার নিজেরও সংসার রয়েছে, সমস্ত দিকের সমস্ত কিছুকে মানে প্যারালালি আমি সেটাকেও তো সময় দিতে হবে, সমস্ত কিছু করে তারপর এখানে যতটুকু সময় পাচ্ছি তোমাদের জন্য আমি দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? দেখো এটা টেট্রাড গঠন হলো, এটা মাথায় রাখতে হবে। এবার দেখো, এবার যেটা মনে রাখবো, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা জানবো সেটা হলো ক্রসিং ওভার। আরেকটা কি হবে? সেটা হলো ক্রসিং ওভার ও রিকম্বিনেশন। ক্রসিং ওভার এবং রিকম্বিনেশন, ক্রসিং ওভার এবং রিকম্বিনেশন, এই ঘটনাটা কিন্তু এক্ষেত্রে ঘটছে। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তাহলে ক্রসিং ওভার ব্যাপারটা কিভাবে ঘটছে না ঘটছে এবার একটু আমরা দেখে নিই। দেখো, তাহলে ক্রসিং ওভারের জন্য সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হলো রিকম্বিনেশন নডিউল। ক্রসিং ওভার কোথায় ঘটে? ক্রসিং ওভারের স্থান
তাহলে ক্রসিং ওভারের স্থান কি বলবো? ক্রসিং ওভার কোথায় ঘটছে? আমরা বলবো রিকম্বিনেশন নডিউল। কোথায় ঘটে? রিকম্বিনেশন নডিউল। ঠিক আছে, রিকম্বিনেশন নডিউল যেখানে তৈরি হচ্ছে সেখানেই ঘটবে ক্রসিং ওভার। আর এই রিকম্বিনেশন নডিউলের মধ্যে একটা উৎসেচক পাই, সেই উৎসেচকটার নাম হলো রিকম্বিনেজ উৎসেচক। রিকম্বিনেজ উৎসেচক, তার মানে এই দুটো জিনিস মাথায় রাখো। তাহলে ক্রসিং ওভার কোথায় ঘটে? তাহলে এই যে বলছি সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, ভালো করে বোঝো। তাহলে এই যে আমরা বললাম সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, আবার ঠিক একইভাবে এখানেও এই যে ক্রোমোসোমস গুলো একত্রিত হয়ে রয়েছে, তাহলে এখানে কি গঠিত হয়েছে ওদের মধ্যে? সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এরা কি করেছে? একে অপরকে জোড়া লাগিয়ে রেখেছে। তাহলে এই যে বলছি সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, এখানে আমরা কিছু কিছু স্থানে এরকম কিছু উৎসেচককে ঘনীভূত হতে দেখব। এই স্থানগুলোকে আমরা বলে থাকি রিকম্বিনেশন নডিউল, অর্থাৎ যেখানে রিকম্বিনেশন ঘটছে। তাহলে রিকম্বিনেশন নডিউল কি? যেখানে রিকম্বিনেশন ঘটে। আর সেখানে যেই উৎসেচকটাকে আমরা দেখব, সেই উৎসেচকটিকে আমরা বলবো রিকম্বিনেজ উৎসেচক। ঠিক আছে, এই রিকম্বিনেশন, এই যে রিকম্বিনেজ উৎসেচক, এই উৎসেচকের মধ্যে আরো বিভিন্ন, এটা কিন্তু অ্যাকচুয়ালি উৎসেচক কমপ্লেক্স বলা ঠিক হবে। এর মধ্যে কিন্তু অনেকগুলো উৎসেচক কাজ করে। সবার প্রথমে যে উৎসেচকটির নাম নেব সেটি হলো এন্ডোনিউক্লিয়াস। সেটি হলো এন্ডোনিউক্লিয়াস। আর কি থাকে? আর থাকে এক্সোনিউক্লিয়াস। দেখো, ডিটেলে বললে ক্লাস অনেক বড় হয়ে যাবে, তাই খুব তাড়াতাড়ি করে শেষ করছি, যতটুকু কনসেপ্ট তোমাদের দরকার ততটুকু দিচ্ছি। তাহলে এন্ডোনিউক্লিয়াস, এক্সোনিউক্লিয়াস, তারপরে থাকে ইউ প্রোটিন বা আনউইন্ডেস, এটাকে বলা হয়ে থাকে। এর আরেকটা নাম আনউইন্ডেস, অর্থাৎ এর মধ্যে। আর কি করে? আর থাকে আমাদের আর প্রোটিন বা লাইগেস। আর প্রোটিন বা লাইগেস, এরা একত্রিত হয়ে ক্রসিং ওভার কিন্তু সম্পন্ন করে থাকে, এটা মনে রাখতে হবে। দেখো, বারবার খালি ফোন আসছে। যাই হোক, ইয়োর ব্যাটারি ইজ লো। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ব্যাটারি লো হয়ে গিয়েছে। এক সেকেন্ড। দেখো, তাহলে কি বলছিলাম, যে রিকম্বিনেজ যে উৎসেচক এখানে অবস্থান করবে, রিকম্বিনেশন নডিউল। তাহলে রিকম্বিনেশন নডিউলটা বারবার বলছি, এটা কি? এটা হলো ক্রসিং ওভার ঘটার স্থান। মাথায় ঢোকাও, ক্রসিং ওভার ঘটে কোথায়? রিকম্বিনেশন নডিউলে। সেখানে কে ঘটাবে যদি কোশ্চেন করে, আমরা বলবো রিকম্বিনেজ উৎসেচক কমপ্লেক্স ঘটাবে। তার কি কি উপাদান? এতগুলো উপাদান। এই উপাদানগুলো কি করে? ডিএনএর। তাহলে এই উপাদানের মাধ্যমে কি ঘটে? এই উপাদানের মাধ্যমে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে। এই খণ্ডাংশের বিনিময় ঘটাকেই আমরা বলে থাকি ক্রসিং ওভার। এর ফলেই যত রকম বিভেদ, যত রকম প্রকরণ সৃষ্টি হয়ে থাকে। ক্রসিং ওভারের ফলে কি হয়? ক্রসিং ওভারের ফলে প্রকরণ বা ভেরিয়েশন ঘটে। ঠিক আছে, তাহলে ক্রসিং ওভার কোন দশায় ঘটে? প্যাকাইটিনে ঘটে, এটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, তাহলে এবার ক্রসিং ওভার ব্যাপারটা যারা একদমই কিছু জানো না বা বোঝো না, তাদের জন্য একটু ছোট করে বলে দিই। পুরো খুব ডিটেলে বলবো না, কারণ খুব ডিটেলে বলার মতো সময় আর নেই। দেখো, তাহলে ক্রসিং ওভার ঘটার যে ধারণাটা তোমাদের একটু আমি বলে দিই। এটা একটা সমসমস্ত ক্রোমোজোম, আমি আবার আরেকটা সমসমস্ত ক্রোমোজোম এখানে পাশে দেখালাম। দেখো, তাহলে এই অংশটা হলো ওর সেন্ট্রোমিয়ার, এটা হলো ওর সেন্ট্রোমিয়ার।
এবার সমসমস্ত ক্রোমোজোম জোট বেঁধেছে, সমসমস্ত ক্রোমোজোম যখন জোট বাঁধছে তখন সবার প্রথমে যে এনজাইমটা কাজ করে সেটা কি হলো, সেটা হলো এন্ডোনিউক্লিয়াস। একটু আগে যেটা নাম লিখলাম এন্ডোনিউক্লিয়াস, এই এন্ডোনিউক্লিয়াস কি করবে, ডিএনএ এর ভেতরে কেটে দেয়। কেমন ভাবে কেটে দেয় চলো একটু বুঝে নিই। ডিএনএ এর ভেতরে এরম ভাবে কিছুটা অংশ ও কেটে দিল, ঠিক একইভাবে কেটে দিল এরম ভাবে। তাহলে এন্ডোনিউক্লিয়াসের কাজ কি, ডিএনএ এর কিছুটা খণ্ড কেটে দেওয়া। কেটে দেওয়ার পরে এক্সোনিউক্লিয়াস কি করে, আরো আরো বেশি পরিমাণে সেই খণ্ডটাকে আরেকটু ওর গ্যাপটাকে বাড়ায়, এন্ডোনিউক্লিয়াস। তাহলে এক্সোনিউক্লিয়াস, তাহলে এন্ডোনিউক্লিয়াস কি করলো, ডিএনএ ঠিক নির্দিষ্ট স্থানে কেটে দিল। দেখো এখানে কেটে দিল, এখানে কেটে দিল, একটা খণ্ড তৈরি হলো। এক্সোনিউক্লিয়াস কি করবে, এক্সোনিউক্লিয়াস সেই গ্যাপটাকে আরো বাড়াচ্ছে। এক্সোনিউক্লিয়াস সেই গ্যাপটাকে পুনরায় আরেকটু বাড়ায়, যাতে পুনরায় ওরা না জোড়া লেগে যেতে পারে। এটা এরকম ভাবে সেটাকে পুনরায় আরেকটু গ্যাপটা বাড়ালো। এক্সোনিউক্লিয়াস গ্যাপ বাড়ানোর পরে এখানে যে এনজাইমটা কাজ করবে, পরে কি বলেছিলাম আনউইন্ডেজ বা ইউ প্রোটিন বা যেটাকে বলেছিলাম আনউইন্ডেজ, প্যাচ খোলে। তার মানে এদের মধ্যে যে প্যাচটা রয়েছে ক্রোমাটিডস গুলোর মধ্যে, অর্থাৎ ডিএনএ এর যে প্যাচ, সেই প্যাচটা খুললো এবং খণ্ডাংশের বিনিময় ঘটায়। এখানেই কিন্তু ঘটবে খণ্ডাংশের, দাঁড়াও কিসব বানান লিখছি, এক্ষেত্রেই ঘটবে খণ্ডাংশের বিনিময়। ঠিক আছে, তাহলে খণ্ডাংশের বিনিময় ঘটবে। খণ্ডাংশের বিনিময় কেমন ভাবে ঘটবে চলো দেখে নিই। ধরো এটা ধরো হলুদ যেটা দেখাচ্ছি, কি হয়, এরকম ভাবে বিনিময় ঘটে। এরকম খণ্ডাংশের বিনিময় ঘটল। ঠিক আছে, এবার খণ্ডাংশের বিনিময় ঘটার পরে যে উৎসেচকটা কাজ করবে সেটি হলো আমাদের ডিএনএ লাইগেজ বা আর প্রোটিন কাজ করবে, যার নাম কি, আর নাম হলো লাইগেজ, ডিএনএ লাইগেজ। এই ডিএনএ লাইগেজ এসে কি করবে, ওদের মাঝখানে গ্যাপটা পূরণ করে দেবে। গ্যাপটা যদি পূরণ করে দেয় তাহলে কি দেখতে পাবো আমরা এটাই দেখতে পাবো, সাদার কিছু অংশের মধ্যে হলুদ ঢুকে গেছে, হলুদের কিছু অংশের মধ্যে সাদা ঢুকে গেছে, এরকম কিছুটা অংশ আমরা দেখতে পাবো, এরকম কিছুটা অংশ দেখতে পাবো। তাহলে বুঝতে পারছো, তাহলে সাদার কিছু অংশ পেয়েছে হলুদ, হলুদের কিছু অংশ বা অরেঞ্জের কিছু অংশ পেয়েছে সাদা। এটাই হলো ক্রসিং ওভার। এবং ক্রসিং ওভার হওয়ার পরে তাহলে পুরো প্রক্রিয়াটা হলো ক্রসিং ওভার। ক্রসিং ওভার হওয়ার ফলে যে ক্রোমোজোমটাকে আমরা পাবো সেটাকে আমরা বলবো রিকম্বিনেন্ট ক্রোমোজোম। অর্থাৎ রিকম্বিনেন্ট মানে কি, নতুন করে কম্বিনেশন তৈরি হয়েছে, অর্থাৎ পুনঃসংযুক্তি, নতুন করে একটা মানে ক্রোমোজোমাল সেগমেন্টের এক্সচেঞ্জ ঘটেছে। এর ফলে যে ক্রোমোজোমস গুলোকে আমরা পাবো সেটাকে বলবো রিকম্বিনেন্ট ক্রোমোজোমস বলবো। আর এখান থেকে একটা জিনিস দেখো, এই ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড, এই দুটো ক্রোমাটিড একই ক্রোমোজোমের অংশ বলে এরা হলো একে অপরের সিস্টার। তাহলে হলুদের সঙ্গে সাদাটা কিন্তু হবে নন সিস্টার, তার মানে এটা এবং এটা, এই দুটো কিন্তু হবে নন সিস্টার। এটা যারা বোঝো না তাদের জন্য একটু বলে দিলাম, নন সিস্টার ক্রোমাটিড, এই দুটো হলো নন সিস্টার ক্রোমাটিড, কারণ এরা দুটো ক্রোমোজোমের অংশ। ঠিক আছে, তাহলে যখন এরা দুটো ভিন্ন ক্রোমোজোমের অংশ হবে তাদেরকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। আর যখন দুটো একই ক্রোমোজোমের অংশ হবে, অর্থাৎ এইটা এবং এইটা, এদেরকে বলবো আমরা সিস্টার ক্রোমাটিড। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা এটাই দেখতে পেলাম যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে, সিস্টারের মধ্যে কিন্তু ঘটে না। আমরা পেলাম কি, অরেঞ্জ বা ইয়েলোর সঙ্গে হোয়াইটের, এদের মধ্যে সেগমেন্টের এক্সচেঞ্জ ঘটেছে। এবার যেখানে ক্রসিং ওভারটা হয় সেই জায়গাটাই ওরা যুক্ত হয়ে থাকে। হ্যাঁ, অর্থাৎ আমি এখানে তোমাদের সেপারেট করে দেখিয়েছি, কিন্তু এরকম পুরোপুরি সেপারেট হয় না। যেখানে ক্রসিং ওভার হয়ে গিয়েছে, ব্যাপারটা এরকম ভাবে বোঝো। তাহলে এটা ধরো সাদা ক্রোমোজোমটা,
আর এটা ধরো হলুদ ক্রোমোজোমটা, ওরা কিন্তু যেখানে ক্রসিং ওভারটা হয় সেই জায়গাটায় ওরা এরম ভাবে যুক্ত হয়ে থাকে। এই যে যুক্ত হয়ে থাকা ঘটনাটাকে একটু পরে দেখবো। এটা হলো এক্স আকারের, এক্স আকৃতির গঠন তৈরি হয়। এক্স আকৃতির এই যে গঠন তৈরি হলো, এটাকেই আমরা বলে থাকি কায়াজমা। কি বলবো? কায়াজমা। কায়াজমাটা কোন দশায় দেখতে পাই? কায়াজমাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূলত ডিপ্লোটিন উপদশায়। তাহলে এটা কোন উপদশায় দেখবো? এটা কিন্তু দেখবো আমরা ডিপ্লোটিনে দেখবো। ঠিক আছে, চলো পরেরটাই চলে আসছি না। তাহলে এবার যেটা দেখবো সেটা হলো 3 নম্বর। 3 নম্বরটা কি? 3 নম্বরেরটা সেটাই হলো এই কায়াজমার গল্পটা যেটা বললাম। তাহলে এটা হলো ডিপ্লোটিন। তাহলে ডিপ্লোটিনে আমরা কি দেখবো? তাহলে ডিপ্লোটিন উপদশায় সবার ফার্স্টে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটি কি জানো? সেটি হলো সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স দ্রবীভূত হয়। তাহলে আমরা সবার প্রথমে বলবো সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স দ্রবীভূত হয়। কি হচ্ছে? সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স দ্রবীভূত হয়। দ্রবীভূত হওয়ার ফলে ওরা যেটা জোট বেঁধে ছিল সেই জোট বেঁধে থাকার অংশগুলো মুক্ত হয়ে গেল, শুধুমাত্র যেখানে ক্রসিং ওভার হয়েছে সেই জায়গাটা আটকে রয়েছে। এর ফলে কি বলবো? দ্রবীভূত হয়। এর ফলে আমরা বলতে পারি জোটবদ্ধ ক্রোমোজোম গুলি পার্শিয়ালি মুক্ত হয়। পুরোপুরি মুক্ত হয় না, কিন্তু আংশিকভাবে। পার্শিয়ালি মানে হলো আংশিকভাবে মুক্ত হয়, আংশিকভাবে মুক্ত হয়। তাহলে কি হবে? তাহলে এটা বলতে পারি, তাহলে যেখানে ক্রসিং ওভার ঘটেছে আংশিকভাবে, কেন বলছি? আমরা বলতে পারি ক্রসিং ওভার স্থানে ক্রসিং ওভার ঘটার স্থানে ক্রোমাটিডগুলি যুক্ত থাকে, যা এক্স আকৃতি বিশিষ্ট, যা এক্স আকৃতি বিশিষ্ট। একে কি বলবো? একে কায়াজমা বলে। একে আমরা কি বলবো? একে আমরা বলবো কায়াজমা। মনে থাকবে? তাহলে একে আমরা বলছি কায়াজমা। এবার কি হয়? আরেকটা জিনিস দেখবো, সেটা হলো টার্মিনালাইজেশন, প্রান্তীয় গমন। টার্মিনালাইজেশন বা যেটাকে বলে থাকি আমরা প্রান্তীয় গমন ঘটে। অর্থাৎ আমরা যেটা একটু আগে ছবিটা আঁকলাম, এরকম ভাবে যদি আমরা দেখাই, তাহলে এই যে ক্রোমোজোম গুলো আটকে ছিল, এরকম ভাবে তো আটকে ছিল, এটাকে বলছি কায়াজমা। তাহলে এই যে এটাকে কি, এই এক্স আকারের গঠনটাকে বলছি আমরা কায়াজমা। তাহলে কায়াজমাটা এবার একে অপরের থেকে প্রান্তের দিকে সরতে থাকে, প্রান্তের দিকে সরে ওরা একে অপরের থেকে খুলে যায়। তার মানে প্রান্তীয় গমন মানে কি? আমরা বলবো কায়াজমা গুলি প্রান্তের দিকে সরে গিয়ে একে অপরের থেকে মুক্ত হয়। একে বলছি আমরা প্রান্তীয় গমন। তাহলে প্রান্তীয় গমনটাকে যদি সোজাভাবে বোঝাই, সেটা একটু দেখে নাও। সেটা হলো এরম ভাবে জিনিসটাকে নাও, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, ক্রোমাটিড গুলো এরম ভাবে যুক্ত হয়ে আছে, ভালো করে দেখো প্রত্যেকে। তাহলে কালো এবং সাদা এরম ভাবে যুক্ত হয়ে আছে। এবার এবার টার্মিনালাইজেশন বা প্রান্তীয় গমনটা কি? প্রান্তীয় গমনের ক্ষেত্রে আমরা এটাই দেখবো যে কায়াজমা গুলো প্রান্তের দিকে সরছে, মানে পুরোপুরি একে অপরের থেকে এরম ভাবে খুলে যায় না, ওটা প্রান্তের দিকে সরতে 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 খোলে। মানে কায়াজমাটা এরকম ছিল, তাহলে দুটোই আস্তে আস্তে প্রান্তের দিকে সরে খুলে গেল। তাহলে দুটো ক্রোমাটিড আস্তে আস্তে নিজেদের টানতে থাকে এবং কায়াজমাটিকে প্রান্তের দিকে নিয়ে গিয়ে খোলে। আরেকবার দেখাচ্ছি, এরকম ছিল, তাহলে দুটো ক্রোমাটিড আস্তে আস্তে নিজেকে টানছে, টেনে কায়াজমাটাকে একদম প্রান্তের দিকে নিল, তারপরে খুললো। এটাকেই বলা হয় প্রান্তীয় গমন। এটা যেন সবার মনে থাকে। ক্লিয়ার? এটা হলো ডিপ্লোটিন। আর যেটা দেখবো সেটা হলো ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসের ক্ষেত্রে ডায়াকাইনেসিস, তাহলে ডায়াকাইনেসিসের ক্ষেত্রে যেটা ভালো করে আমাদের মাথায় রাখতে হবে সেটা কি?
সেটা হলো ডায়াকাইনেসিসের ক্ষেত্রে যেটা খুব ভালো করে মনে রাখবো, সেটা হলো সমস্ত ক্রোমোসোমস গুলি আরো বেটে হয়, মোটা হয়। ক্রোমোসোম গুলি আরো ঘনীভূত, বেটে মানে শর্টেনিং হয় ও মোটা মোটা হয়। বলতে পারি টার্মিনালাইজেশন চলতে থাকে। তার মানে টার্মিনালাইজেশনের সূচনা ঘটেছিল কিন্তু ডিপ্লোটিনে, তাহলে টার্মিনালাইজেশন কিন্তু চলতে থাকে এবং সম্পূর্ণ হয়। চলতে থাকে, শুধু চলতে থাকে বলবো না, টার্মিনালাইজেশন সম্পূর্ণ হচ্ছে কিন্তু এই দশাতেই। চলতে থাকে ও সম্পূর্ণ হয়, ওরা আস্তে আস্তে মুক্ত হতে থাকে। এবার আরেকটা বলতে পারি, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে। এর কি ঘটছে? এর অবলুপ্তি ঘটে। তাহলে নিউক্লিয় পর্দা এবার অবলুপ্ত হয়ে যাচ্ছে। আর আরেকটা কি, আরেকটা হলো এটাই, যদি এটা ওর নিউক্লিয়াস হয়, ভালো করে বোঝো, এখানে এই সমস্ত ক্রোমোসোমস গুলো এরম ভাবে রয়েছে, সমস্ত ক্রোমোসোম গুলো এরম ভাবে অবস্থান করছে, এরম ভাবে অবস্থান করছে। আর এটা তো নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দাটা এবার কি হয়, আস্তে আস্তে ডিজলভ করতে শুরু করে, নিউক্লিয় পর্দাটা ডিজলভ করতে শুরু করে, এরম ভাবে নিউক্লিয় পর্দাটা আস্তে আস্তে ডিজলভ করে যায়। তাহলে এটা নিউক্লিয় পর্দা অবলুপ্তি। নিউক্লিয় পর্দার অবলুপ্তি হচ্ছে। আর আর আমাদের যে সেন্ট্রোজোম, সেই সেন্ট্রোজোম গুলো কিন্তু প্রায় বিপরীত মেরুর কাছাকাছি চলে আসে এরম ভাবে। তাহলে এরা কিন্তু আস্তে আস্তে বিপরীত মেরুর কাছাকাছি চলে আসছে এবং যেটাকে আমরা বলে থাকি স্পিন্ডল অ্যাপারেটাস গঠন করে। তাহলে এ কোথায় চলে আসছে? বিপরীত মেরুর কাছাকাছি চলে এলো। দাঁড়াও, আরে বাবা কাজ হচ্ছে না কেন? এই যে একটু বেঁকে গেছে আমার ছবিটা। এরা কিন্তু বিপরীত মেরুর কাছাকাছি চলে আসে এবং স্পিন্ডল অর্থাৎ এরম ভাবে তৈরি হয়ে যায়, অর্থাৎ বেম তন্তু গঠন কিন্তু হয়ে যায়। তার মানে এখান থেকে কি বলতে পারবো? বেম তন্তু গঠিত হয়, বেম তন্তু গঠন হয়ে গেল। আর এটা কি? এটা হলো তখন যখন বেম তন্তু গঠন হয়ে যায় তখন সেটাকে আমরা বলে থাকি কি? সেটাকে বলে থাকি আমরা অ্যাস্টার। তাহলে সেন্ট্রোজোম দুটো বিপরীত মেরুর দিকে চলে এলো এবং অ্যাস্টার গঠনের ফলে ওরা বেম তন্তু গঠন সম্পন্ন করলো। ঠিক আছে, বেমতন্তু গঠিত হয় এবং এই বেমতন্তু অ্যাস্টার এবং ক্রোমোজোম একত্রিত হয়ে কি গঠন করে? সেটাকে বলে থাকি বেম যন্ত্র। এখান থেকে বেম যন্ত্র গঠিত হলো। হলো, এটা আমরা বলতে পারি। এরপরে যেটা দেখে নেবো সেটা হলো, তাহলে শেষ হয়ে গেল কি? শেষ হয়ে গেল আমাদের প্রোফেজ 1। প্রোফেজ 1-এর পরে আমরা যেটা দেখবো, তাহলে প্রোফেজ 1টা এবার আমরা একটু চটপট দেখে নেবো এখান থেকে। তাহলে প্রোফেজ 1টা দেখো, তাহলে মেইন হলো তোমাদের এই পার্টটাই। এই পার্টের পর তোমার এক সেকেন্ড, এই পার্টের পর তোমাদের আচ্ছা ঠিক আছে, এই পার্টের পর অর্থাৎ প্রোফেজ 1টা কিন্তু ডিটেলে ভালো করে পড়বে। মেটাফেজ 1-এ কি হচ্ছে দেখো, মেটাফেজ 1-এ এই যে সমস্ত ক্রোমোজোমস গুলো আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত ক্রোমোজোম গুলো কি করছে? ওদের যে সমস্ত ক্রোমোজোমের আমরা যদি দেখে নিই, ধরো এটা একটা সমস্ত ক্রোমোজোম, এই সমস্ত ক্রোমোজোমের কটা কাইনেটোকোর? এই পাশে একটা কাইনেটোকোর থাকবে, আর ত্রিমাত্রিক যদি গঠন ভাবি, ও পাশে একটা কাইনেটোকোর থাকবে। ওরা কি করবে? দুটো কাইনেটোকোর দিয়েই ওরা কিন্তু একটা মেরুর সঙ্গে যুক্ত হবে, মানে একটা সমস্ত ক্রোমোজোম একটা মেরুর সাথে যুক্ত। তাহলে কটা বেমতন্তুর সঙ্গে যুক্ত হয়? ও দুটো বেমতন্তুর সাথে যুক্ত হয়। তাহলে দুটো কাইনেটোকোর, দুটো ক্রোমাটিডের দুটো কাইনেটোকোর, সেটা কিন্তু একটা মেরুর সঙ্গে যুক্ত হবে। ঠিক একইভাবে আরেকটা যে সমস্ত ক্রোমোজোম, তার দুটো কাইনেটোকোর দিয়ে ও আরেকটা মেরুর সঙ্গে যুক্ত হবে। এটাই হলো মেটাফেজ 1 এবং কোষের নিরক্ষীয় তল বরাবর অবস্থান করবে। এটাও দেখো একটা নিরক্ষীয় তল, এটাও দেখো একটা নিরক্ষীয় তল, নিরক্ষীয় তল বরাবর অবস্থান করে। কিছু কিছু বইতে বলা হয়ে থাকে মেটাফেজ 1-কে বলা হয়ে থাকে, এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট ঘটে, এটাকে বলা হয় ডাবল মেটাফেজিক প্লেট।
এটাকে বলা হয় ডাবল মেটাফেজিক প্লেট। তাহলে দুটো প্লেট সদৃশ্য কাল্পনিক প্লেট ন্যায় গঠন আমরা দেখতে যেহেতু পাই, সেটাকে আমরা বলছি ডাবল মেটাফেজিক প্লেট। সেটা হলো মেটাফেজ 1। অ্যানাফেজ 1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যানাফেজ 1-এ কি হচ্ছে, সমস্ত ক্রোমোজোম এরা একে অপরের থেকে পৃথক হচ্ছে। এ দেখো সমস্ত ক্রোমোজোম এরা একে অপরের থেকে পৃথক হচ্ছে, মানে একে অপরের থেকে সরে যাচ্ছে। এই যে একে অপরের থেকে সরে যাওয়া, মুক্ত হয়ে যাওয়া, এটাকে আমরা বলে থাকি ডিসজাংশন। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি ডিসজাংশন। অ্যানাফেজ 1-এ কি ঘটে, দাঁড়াও বানান ভুল হচ্ছে, ডিসজাংশন। তাহলে একে অপরের থেকে ওরা পৃথক হয়ে যাচ্ছে। যদি ডিসজাংশন ঠিকভাবে না হয় তাহলে কি হবে, তাহলে অ্যানিউপ্লয়েডি হবে। তাহলে ডিসজাংশন না হলে কি হবে, ডিসজাংশন না হলে আমরা বলতে পারি মানে প্লয়েডি, ক্রোমোজোম সংখ্যা কম বেশি হবে, ঠিক আছে। ডিসজাংশন না হলে আমরা বলতে পারি পলিপ্লয়েডি, আমরা বলতে পারি অ্যানিউপ্লয়েডি, এই সমস্ত জিনিসগুলো হয়। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা বেড়ে যেতে পারে, পুরো সেটে বাড়তে পারে বা একটা দুটো করে বাড়তে পারে। তাহলে ডিসজাংশন, অ্যানাফেজে কি ঘটবে, ডিসজাংশন ঘটবে। অর্থাৎ অ্যানাফেজীয় চলন যেরকম হয়, সমস্ত ক্রোমোজোমস গুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে ওরা দুটো বিপরীত মেরুর দিকে গমন করে। আর টেলোফেজে আমরা দেখতে পাচ্ছি ওটাই, যে কি হলো, দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হলো, নিউক্লিয়াস তৈরি হয়ে গিয়ে দুটো কোষ বিভাজিত হচ্ছে সাইটোকাইনেসিস পদ্ধতির মাধ্যমে এবং দুটো অপত্য কোষ তৈরি করলো। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যে অ্যানাফেজ 1-এর ফলে ডিসজাংশন যে হয়ে যায়, এই ডিসজাংশনের ফলে এই যে ক্রোমোজোমগুলো, এই ক্রোমোজোমগুলোকে আমরা কি বলে থাকি, এইগুলোকে বলা হয়ে থাকে ইউনিভ্যালেন্ট। কি বলছি, ইউনিভ্যালেন্ট, বা আরেকটা নামে ডাকা হয়, আরেকটা নাম সেটা হলো ডায়াড। তাদেরকে কি বলবো, ইউনিভ্যালেন্ট, বা যেহেতু দুটো ক্রোমাটিড থাকে সেহেতু এদেরকে বলবো ডায়াড। ডায়াড কেন, কারণ এখানে বলবো দুটি ক্রোমাটিড। কটি ক্রোমাটিড থাকে, দুটি ক্রোমাটিড থাকে, এর জন্য এটার নাম হলো ডায়াড। টেলোফেজটা অতটা ইম্পর্টেন্ট কিছু নয়, জানো তোমরা ব্যাপারটা কি। আবার নতুন করে নিউক্লিয় পর্দা তৈরি হচ্ছে, নিউক্লিওলাস তৈরি হচ্ছে। তাহলে এটা কি, এটা হলো পর্দা, আর এটা কি, এটা হলো নিউক্লিওলাস, আর এটা কি, এটা হলো সেন্ট্রোজোম, এটা হলো সেন্ট্রোজোম। এরপরে যে ধাপটি হবে সেটি হলো ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস হওয়ার পরে সে কিন্তু প্রবেশ করবে প্রোফেজ 2-তে। প্রোফেজ 2-তে দেখো, এক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম অবস্থাতেই ছিল। টেলোফেজ হয়ে যাবার পর কোষ কিন্তু খুব সময় নেয় না ইন্টারফেজে, বা সরি ইন্টারকাইনেসিসে কিন্তু অনেক সময় নেয় না। কেন নেয় না, তার কারণ হলো এই ক্রোমোজোমগুলো ঘনীভূত অবস্থাতেই ওরা কিন্তু পরের মিওসিসে প্রবেশ করে, অর্থাৎ প্রোফেজ 2-তে প্রবেশ করে। এক্ষেত্রে দেখো এটা ক্রোমোজোম অবস্থাতেই রয়েছে, ক্রোমাটিন জালিকা কিন্তু হয়নি, এটা কিন্তু ক্রোমোজোম অবস্থাতেই বিরাজ করছে, ক্রোমাটিন জালিকা কিন্তু হয়নি। এবার দেখো সেই ক্রোমোজোমস গুলো প্রোফেজ 2-তে, এটা একটা খুব সরল একটি প্রোফেজ, প্রোফেজ 1-এর তুলনায় খুবই সরল প্রকৃতির একটি প্রোফেজ। এই প্রোফেজে আমরা কি দেখতে পাবো, এই প্রোফেজে আমরা এটাই দেখবো যে ইন্টারকাইনেসিসে যে সেন্ট্রোজোমের বিভাজন ঘটেছিল, সেই সেন্ট্রোজোম দুটো আস্তে আস্তে বিপরীত মেরুর দিকে যাচ্ছে এবং নিউক্লিয় পর্দার অবলুপ্ত হচ্ছে। তারপর কি দেখবো, বিপরীত মেরুর দিকে চলে গিয়ে ওরা অ্যাস্টার গঠন করেছে, এটা অ্যাস্টার, এপাশে আরেকটা অ্যাস্টার গঠিত হলো, এবং ওদের থেকে যে বেমতন্তু কি করছে, প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয়ের সঙ্গে যুক্ত হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড গুলো বিপরীত মেরুর সঙ্গে যুক্ত, অর্থাৎ এই একটা ক্রোমোজোম এই মেরুর সঙ্গে আর ওপাশের ক্রোমাটিড দিয়ে ও পাশের মেরুর সঙ্গে যুক্ত। এরপরে কি হবে, ক্রোমাটিড যেটা তোমার সেন্ট্রোমিয়ার দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত ছিল, সেটা সেন্ট্রোমিয়ারটা ভেঙে যাবে। অর্থাৎ অ্যানাফেজে কি হবে, অ্যানাফেজ 2-তে সেন্ট্রোমিয়ারের বিভাজন, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে অ্যানাফেজ 2-তে কি বলতে পারি, সেন্ট্রোমিয়ারের বিভাজন, সেন্ট্রোমিয়ারটা ভেঙে যায়, সেন্ট্রোমিয়ারের বিভাজন, এবং সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে দুটো বিপরীত মেরুর দিকেও গমন করছে, বিপরীত মেরুর দিকে গমন করলো। এবং টেলোফেজ 2-তে কি ঘটবে, ওরা অপত্য নিউক্লিয়াস তৈরি করলো এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে অঘনীভূত হয়ে সেটা কিন্তু পুনরায় ক্রোমাটিন জালিকায় রূপান্তরিত হবে। এবং এখানে কি দেখতে পাচ্ছি, সেন্ট্রোজোমগুলো অবস্থান করছে, আবার পুনরায় এখানে নিউক্লিয় পর্দা তৈরি হলো। নিউক্লিয় পর্দা কে তৈরি করে, নিউক্লিয় পর্দা তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ইআর, মনে রাখবো
নিউক্লিয় পর্দাকে গঠন করে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম গঠন করে। এখানেও মনে রাখতে হবে পর্দাকে গঠন করে, আমরা বলবো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম গঠন করে থাকে নিউক্লিয় পর্দা। ঠিক আছে, হলো তাহলে। এবং সেটা ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয়ে দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি করে থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এটা তৈরি করে থাকে, ER মনে রাখতে হবে। আর এক্ষেত্রেও দেখলাম নিউক্লিওলাস তৈরি হয়ে গেল। এইভাবে মিওসিসটা সম্পন্ন হচ্ছে। তাহলে তোমরা এটা আমি এখানেই শেষ করছি। এখানে যেটা ডিটেলে যেটা বললাম সেটা হলো প্রোফেস 1টা ডিটেলে বললাম। তারপরে যে জায়গাগুলো বোঝালাম একটু ভিডিওটা অন রাখবে, অন রেখে জিনিসটা ভালো করে বোঝো, বুঝে নিয়ে বইটা থরলি পড়ো। আর তোমাদের জন্য যে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো দেবো সেটা আমি দেখি টেকনিক্যাল টিমের সাথে কথা বলে কিভাবে দেওয়া যায় সেইভাবে তোমাদের দিয়ে দেবো। সেটা আমি এখানে ক্লাসে অনলাইনে লাইভও রাখতে পারি বা তোমাদের PDF ফরম্যাটে দিতেও পারি। ঠিক আছে, দ্যাটস ইট, ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। বেস্ট অফ লাক, খুব ভালো করে পড়ো। হয়তো আমার ক্লাস দিতে একটু দেরি হয়েছে, সেটা একটু বোঝো যে অবশ্যই আমার ব্যস্ত থাকার জন্য এটা হয়েছে। হ্যাঁ, মানে এমনি এমনি আমি আসছি না এমনি তা কিন্তু নয়। আমি মানে প্রচন্ড আমার টাফ শিডিউল, মানে ফাঁকা সময় একদমই পাই না। তারপরে এটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, এর ফলে এটা প্রবলেমটা হচ্ছে। আশা করি ভবিষ্যতে প্রবলেমটা কাটিয়ে ওঠা যাবে। ঠিক আছে না, আর তোমরা এসব অত ভেবো না, তোমাদের শুধু ভালো করে পড়ো। যা অসুবিধা হবে টেলিগ্রামে আমায় জিজ্ঞেস করো, আমি তোমাদের পাশে রয়েছি। ঠিক আছে, দ্যাটস ইট, বেস্ট অফ লাক, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।